শোনা যাচ্ছে, ওকে। যেটা বললাম যে রিসার্চ আর্টিকেলে দেখেন ইন্ট্রোডাকশন নামে পার্ট আছে, লিটারেচার রিভিউ নামে পার্ট আছে। এই পার্ট গুলাতে আমরা অন্যদের কাছ থেকে তথ্য নিতে হয়, মানে অন্য গবেষকদের কাছ থেকে তথ্য নিতে হয়। তো অন্য গবেষকদের কাছ থেকে তথ্য নিতে হলে তো অন্য গবেষকদের আর্টিকেল গুলা খুঁজে বের করা লাগবে, কোথায় খুঁজতে হয় সেটা জানা লাগবে। সেই অন্য গবেষকদের আর্টিকেল গুলা ভালো কিনা সেটাও তো আমাদের জানা জানা জানা- জানা লাগবে, ঠিক আছে। তো সর্বোপরি আর কি এটা বলতে পারি যে আজকের লেকচার যা তা খুব ইজি, কিন্তু নতুনদের জন্য খুবই দরকারি। আজকের লেকচার আমরা আলোচনা করবো আর্টিকেল সার্চ করবেন কিভাবে এবং আর্টিকেল সিলেক্ট করবেন কিভাবে, ঠিক ঠিক আছে। ক্লাসে দেখানোর জন্য আমি জাস্ট নমুনা হিসাবে কিছু টাইটেল রেডি করে রাখছি নমুনা হিসাবে, মানে কাইন্ড অফ ক্লাসে প্র্যাকটিসের জন্য, ঠিক আছে। আমি সেই নমুনা টাইটেল দেখতেছি, সব ব্যাকগ্রাউন্ডের টাইটেলই আছে, সোশ্যাল, বিজনেস, হেলথ, ইঞ্জিনিয়ারিং, সব ব্যাকগ্রাউন্ডের। ওকে, ধর আমরা টাইটেল কিভাবে ঠিক করবো এটা নিয়ে আলাদা ক্লাস আছে। আচ্ছা, ধরেন আপনি যে কোনো একটা বিষয় নিয়ে কাজ করবেন, আপনার রিসার্চ আর্টিকেল লাগবে, আপনি কোথায় খুঁজবেন? উত্তর হচ্ছে আপনি গুগলে খুঁজবেন। আপনি এটাই বলবেন যে ভাই আমি গুগলে খুঁজবো, সবাই তো গুগলে খুঁজে, আমিও গুগলে খুঁজবো। যেমন আমার টপিক হচ্ছে এটা ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ, আমি একটা সহজ টপিক দিয়ে আগে দেখি। তাহলে আমি ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ লিখে আমি ধরেন গুগলে সার্চ করলাম। একটু ওইটা আগের ইয়েগুলো কেটে দিই। এই, একটু মনে হয় আগে ভয়েস আসতেছে পরে স্ক্রিন আসতেছে, একটু নিজেরা মিলাই নেবেন আর কি, আমি একটু স্লো দেখাচ্ছি। এই যে আমি হচ্ছে গুগলে গিয়ে এটা লিখলাম, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ লিখে আমি সার্চ করলাম। আচ্ছা, এখন দেখেন সার্চ করার পরে আমাকে দেখবেন এই বিষয়ে পত্রপত্রিকা, নিউজ, মুভি, রিসার্চ পেপার, কোনো যদি পিপিটি, সবকিছু দেখাবে। মানে গুগল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব পাওয়া যায়। গুগল হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব পাওয়া যায়। তাহলে রিসার্চ আর্টিকেল কি আমরা গুগলে খুঁজবো? উত্তর হচ্ছে না, রিসার্চ আর্টিকেল আমরা গুগলে খুঁজবো না। তাহলে কোথায় খুঁজবো? গুগলেরই রিসার্চের একটা প্রোডাক্ট আছে যেটার নাম হচ্ছে গুগল স্কলার। গুগল স্কলারে গিয়ে খুঁজবো। আপনি যা সার্চ করবেন গুগল স্কলার লিখে, গুগল স্কলার, এই যে গুগল স্কলার লিখে সার্চ করলেই, একটু পরে আসতেছে হয়তো কথা, এই যে গুগল স্কলার লিখে সার্চ করলেই, আপনি গুগল স্কলার ওয়েবসাইট পাবেন। এখন গুগল স্কলার কি? এটাও সার্চ করার জায়গা, কিন্তু সেম জিনিস যদি আমরা এখানে সার্চ করি তাহলে আমাদেরকে মুভি দেখাবে না, রিপোর্ট দেখাবে না, শুধু এই বিষয়ে রিসার্চ আর্টিকেল এবং রিসার্চের বুক দেখাবে। তার মানে কম্পারেটিভলি বলতে পারি যে গুগলের চাইতে রিসার্চের জন্য গুগল স্কলার ভালো, মানে যেখানে সব রিসার্চের জিনিসপত্র পাওয়া যায়, ঠিক আছে। গুগল স্কলার হচ্ছে এমন একটা জায়গা, দুনিয়ার প্রায় বলা যায় সব রিসার্চ আর্টিকেল এখানে পাবেন, কোটি কোটি আর্টিকেল এখানে আছে। শুধু সমস্যার জায়গা হলো এখানে দুনিয়ার সব ভালো আর্টিকেল, সব খারাপ আর্টিকেল, সব আর্টিকেল এখানে আছে। দুনিয়ার যে আর্টিকেলটা ভুয়া সেটাও এখানে আছে, যে আর্টিকেলটা ভালো সেটাও এখানে আছে। তারা ঢাকার গুলিস্তানে আসছেন, আপনারা জানেন যে এই জায়গায় সবকিছু পাওয়া যায়, এখানে চোরা জুতো বিক্রি হয়, পাশে আবার বাটার শোরুমও আছে। তো গুগল স্কয়ার হচ্ছে এরকম জায়গা, এখানে সব আছে, ভালো আর্টিকেল মন্দ আর্টিকেল সব আছে। এটা একটা লার্জেস্ট একটা সংগ্রহশালা, খুব গুরুত্বপূর্ণ ওয়েবসাইট, ঠিক আছে, গুগল স্কলার। প্রশ্ন করতে পারেন যে ভাই গুগল স্কলারের মতো কি কোনো ওয়েবসাইট আছে যেটা গুগল স্কলারের মতো? আছে, নাম হলো শাইলিট, সাইন্টিফিক লিটারেচারের সংক্ষিপ্ত উপরে শাইলিট। সবগুলা কিন্তু নাম কিন্তু শিটে আছে, নোট নিতে হবে না। শাইলিট, দেখেন এই যে শাইলিট যদি লিখে সার্চ করি, শাইলিট.নেট, এটা হচ্ছে একদম গুগল স্কলারেরই একদম সিমিলার ওয়েবসাইট। এখানে 165 মিলিয়ন আর্টিকেল আছে। এখানেও সমস্যা হলো যে ভালো মন্দ মিলিয়ে সব ধরনের আর্টিকেল এখানে আছে। গুগল স্কলার এবং শাইলিট দুইটা বড় ওয়েবসাইট, সব ব্যাকগ্রাউন্ডের জন্য যে যে সাবজেক্টে আছেন না কেন এখানে গিয়ে সার্চ করবেন, গুগল স্কলার বা শাইলিট, ঠিক আছে। আচ্ছা, এখন বলতে পারেন যে ভাই যেহেতু এখানে ভালো আর্টিকেল মন্দ আর্টিকেল সব আর্টিকেল আছে, এমন কি কোনো ওয়েবসাইট আছে যেখানে গেলে শুধু ভালো ভালো আর্টিকেল পাওয়া যাবে? আছে, নাম হলো দোয়াজ, ডিরেক্টরি অফ ওপেন অ্যাক্সেস জার্নাল, নাম হলো দোয়াজ। লিঙ্ক কিন্তু আমাদের শিটে আছে, আমি এই যে শিটে সব রেডি করা আছে। অনেকে ভাববেন যে ভাই নামগুলা বলতেছেন নোট নিতে পারতেছি না, আবার কোনো বিপদে পড়বে কিনা, কোনো বিপদে পড়বে না, শিট কিন্তু একদম রেডি করা আছে। এই যে আমি যেটাতে ছিলাম আমি আর কি, একটু ওয়েট, দোয়াজ, হ্যাঁ, দোয়াজে গিয়ে যে আর্টিকেল সেকশনে সিমিলার জিনিস দিয়ে আপনি খুঁজতে পারবেন। এই ধরেন আমি যদি সিমিলার জিনিসটা নিয়ে সার্চ করি, অনেক আর্টিকেল পাবেন, ঠিক আছে, 80টা ল্যাঙ্গুয়েজের আর্টিকেল এখানে আছে। এই যে দেখেন আমি এই বিষয় নিয়ে সার্চ করছি, 2161টা আর্টিকেল আছে। সব আর্টিকেল কিন্তু ভালো, গুগল স্কলারের মতো ভালো মন্দ সবকিছু না, এখানে সবগুলো আর্টিকেলই ভালো। দোয়াজ, এটা একটা এমন একটা ওয়েবসাইট
অনেক সংগ্রহশালা, কিন্তু আর্টিকেল সব ভালো। আরেকটা ওয়েবসাইট আছে, নাম হলো সায়েন্স ডিরেক্ট। সায়েন্স ডিরেক্ট, সায়েন্স ডিরেক্ট। এটাও সব ব্যাকগ্রাউন্ডের জন্য, এটাও সব ব্যাকগ্রাউন্ডের জন্য। এখানকার আর্টিকেল গুলো খুবই ভালো। ঠিক আছে, নামগুলো লেখা লাগবে না, ব্যাপারটা বুঝেন। এখানেও সব আর্টিকেল পাবেন, আর্টিকেল গুলো খুবই ভালো। এইগুলো কিছু ওয়েবসাইট যেখানে ওভারঅল সব ব্যাকগ্রাউন্ডের আর্টিকেল পাওয়া যাবে, মানে যে যে সাবজেক্টের শিক্ষার্থী হন না কেন এখান থেকে সব ব্যাকগ্রাউন্ডের আর্টিকেল পাওয়া যাবে। এখন প্রশ্ন করতে পারেন যে ভাই, এমন কোনো কি ওয়েবসাইট আছে যেখানে গেলে শুধু হেলথের আর্টিকেল পাবো? এমন কোন ওয়েবসাইট আছে যেখানে গেলে শুধু এগ্রিকালচারের ওয়েবসাইট পাবো? আছে, গুগল করলেই পাবেন। গুগলকে জিজ্ঞেস করবেন যে এগ্রিকালচার রিলেটেড রিসার্চ ডেটাবেস লিখে সার্চ করবেন, বা ইঞ্জিনিয়ারিং রিসার্চ ডেটাবেস লিখে সার্চ করবেন, পেয়ে যাবেন। আমি লেখা সিরিজের সাথে নামগুলা দিয়ে দেবো। তো এগুলো হচ্ছে ওভারঅল, মানে সব ব্যাকগ্রাউন্ডের জন্য, সব ব্যাকগ্রাউন্ড যে সাবজেক্ট রিসার্চ করেন না কেন এই ওয়েবসাইট গুলো হচ্ছে খুব ভালো ওয়েবসাইট, বড় ওয়েবসাইট। ঠিক আছে, আচ্ছা। আবার ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক বিভিন্ন ওয়েবসাইট আছে। ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক গুগল করলে পাবেন, তাও দুই একটা নাম বলি যেগুলো বিখ্যাত, যেমন পাবমেড। পাবমেড, মেডলাইন, এমবেজ, কক্রেন, এগুলা মেডিকেল ব্যাকগ্রাউন্ডের জন্য বিশাল ওয়েবসাইট। পাবমেড, মেডলাইন, এমবেজ, কক্রেন, গুগলে সার্চ করলেই নামগুলো পাবেন। এই যে পাবমেড লিখে সার্চ করলেই পাবমেড ওয়েবসাইট পাবেন। এখানে হেলথ ব্যাকগ্রাউন্ডে 37 মিলিয়ন আর্টিকেল এখানে আছে। হেলথ, হেলথ মেডিসিন, লাইফ সায়েন্স, বায়োমেডিক্যাল, এই ব্যাকগ্রাউন্ড গুলার আর কি। ঠিক আছে, এর নাম হলো পাবমেড। তারপর আছে মেডলাইন, এমবেস, কক্রেন। নামগুলো সারাদিন বললেও শেষ হবে না, এগুলো গুগল করলেও নামগুলো পাবেন। এটা হলো ব্যাকগ্রাউন্ড স্পেসিফিক। ঠিক আছে, আচ্ছা। এগ্রিকালচারের জন্য এগ্রিকোলা নামে একটা ওয়েবসাইট আছে। আমি আমার কথা এগুলো গুগল করলেই পাবেন, চ্যাট জিপিটি কে জিজ্ঞেস করলেই পাবেন। কোথায় খুঁজবো, এটা খুব বড় কোনো ডিল না, খুব ইয়া না। ঠিক আছে, কোর ইউকে নামে একটা ওয়েবসাইট আছে, সব ব্যাকগ্রাউন্ড আর্টিকেল পাবেন। কোর ইউকে লিখে সার্চ করলেই পাবেন, কোর ইউকে। হ্যাঁ, এই যে এখানে সব ব্যাকগ্রাউন্ডের আর্টিকেল আছে। মেবি 66 মিলিয়ন আর্টিকেল আছে এখানে। এটাও সব ব্যাকগ্রাউন্ডের জন্য। সরি, 259 মিলিয়ন আর্টিকেল, রিসার্চ পেপার। ঠিক আছে, ওকে। তো এইগুলো বড় বড় জায়গাগুলোর নাম, বড় বড় জায়গাগুলোর নাম যেখানে গেলে আমরা আর্টিকেল খুঁজে পেতে পারি, যেখানে গেলে আমরা আর্টিকেল খুঁজে পেতে পারি। আরেকটা জায়গায় খোঁজা যাবে, এটার নাম হলো পাবলিশারের ওয়েবসাইট। পাবলিশারের ওয়েবসাইট, পাবলিশার মানে কি বিষয়টা একটু বুঝেন, ঠান্ডা মাথায় কিন্তু বুঝতে হবে এটা, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, আমি অলরেডি বিভিন্ন ব্যাকগ্রাউন্ড বেদে টপ পাবলিশারদের নাম এখানে লিখে দিয়েছি। বিজনেস, সোশ্যাল, ইঞ্জিনিয়ারিং, এগ্রিকালচার, হিউম্যানিটিজ, সব ব্যাকগ্রাউন্ড। ব্যাপারটা আগে বুঝেন। আমরা রিসার্চ আর্টিকেল, সবার ইচ্ছে রিসার্চ আর্টিকেল পাবলিশ করবেন। আমরা রিসার্চ আর্টিকেল পাবলিশ করি জার্নালে, মানে যেখানে আমরা আর্টিকেল পাবলিশ করি ওটার নাম হলো জার্নাল। কি পাবলিশ করি? আমাদের আর্টিকেল পাবলিশ করি। আবার জার্নাল গুলা থাকে পাবলিশারের আন্ডারে, জার্নাল গুলা থাকে পাবলিশারের আন্ডারে। ঠিক আছে, যেমন ব্যাপারটা বুঝেন। যেমন আমার প্রথম আর্টিকেল আমি পাবলিশ করছি ইন্টারন্যাশনাল জার্নাল অফ মেন্টাল হেলথ এন্ড এডিকশন, এই জার্নালে আমার প্রথম আর্টিকেল পাবলিশ করছি। আর এইটা হলো স্প্রিঞ্জারের জার্নাল। স্প্রিঞ্জার হচ্ছে একটা পাবলিশার, অর্থাৎ সহজ কথা বললে পাবলিশার নানা, জার্নাল বাবা, আর সন্তান সন্ততি হচ্ছে মানে আর্টিকেল। তো পাবলিশার গুলো অনেক বড় বড় হয়, মানে পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে রিসার্চ ইন্ডাস্ট্রি, এগুলোর বড় জায়গা জুড়ে আছে পাবলিশার গুলো। যেমন ধরেন পুরো ওয়ার্ল্ড ওয়াইড মোবাইলের যত কোম্পানি আছে তার মধ্যে বড় জায়গা জুড়ে আছে অ্যাপল, স্যামসাং, বা ওয়ান প্লাস, বা এরকম কোম্পানিগুলো। ঠিক তেমনি রিসার্চের পুরো ওয়ার্ল্ড ওয়াইড যে ইন্ডাস্ট্রিটা, সেটার বড় বড় নাম হচ্ছে পাবলিশার। যেমন একটু খেয়াল করেন ঠান্ডা মাথায়, কেন এটা বলতেছি। এই যে স্ক্রিনে খেয়াল করেন, স্ক্রিনে দুনিয়ার বড় বড় পাবলিশার গুলোর নাম এখানে দেখতে দেখতে পাচ্ছেন। দুনিয়ার, আচ্ছা আমরা এখানে যাই, সরি। দেখেন দুনিয়ার বড় বড়, এটাও না, এই যে দুনিয়ার বড় বড় পাবলিশার গুলোর নাম এখানে দেখতে পাচ্ছেন। দেখেন এই যে এলসবিআর একটা পাবলিশার, সে 2024 সালে প্রায় 3 লাখ আর্টিকেল পাবলিশ করছে। স্প্রিঞ্জার একটা পাবলিশার, সে 2024 সালে 1,90,000 আর্টিকেল পাবলিশ করেছে, সব ব্যাকগ্রাউন্ডের জন্য এরা। মানে এলসবিআর একটা পাবলিশার, তার আন্ডারে প্রায় 4,000 জার্নাল আছে, 3,000 জার্নাল আছে। স্প্রিঞ্জার একটা পাবলিশার, তার আন্ডারে প্রায় 3,000 জার্নাল আছে। উইলির আন্ডারে প্রায় 1,500 জার্নাল আছে। মানে সব ব্যাকগ্রাউন্ডের জার্নাল এদের আন্ডারে আছে। যেমন আমার এলসবিআর এ 4টা আর্টিকেল আছে। তো এটা হচ্ছে বর্তমান বিশ্বের টপ পাবলিশার, এদের আন্ডারে জার্নাল গুলাই মানে বেশি ভালো। ঠিক আছে,
তো খেয়াল রাখবেন, আপনি তো এই জায়গাগুলোতে খুঁজতে পারবেনই। প্রথমে যে দেখালাম গুগল স্কলার, শাইলিট, পাবমেড, সায়েন্স ডিরেক্ট, দোয়াস, এগুলো তো খুঁজতে পারবেনই। পাশাপাশি আপনি চাইলে পাবলিশার গুলোর ওয়েবসাইটে গিয়ে খুঁজতে পারেন। মানে যেমন আপনি ধরেন জুতা কিনবেন, আপনি চাইলে গুলিস্তান গেলেন, যে কোনো দোকান সামনে পড়লো কিনলেন, এটা তো হইতেই পারে। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে না, আমি শুধু বাটার শোরুমে গিয়ে বাটার জুতা কিনবো, অ্যাপেক্সের শোরুমে গিয়ে অ্যাপেক্সের জুতা কিনবো, সেটা করতে পারেন। মানে পাবলিশার গুলোর ওয়েবসাইটে গিয়ে তাদের আর্টিকেল ডাউনলোড দিতে পারেন। মনে করেন আপনি যেমন ফ্রন্টায়ার একটা পাবলিশার, আপনি ফ্রন্টায়ারের ওয়েবসাইটে গেলেন, যে ফ্রন্টায়ারের ওয়েবসাইট, এই যে ফ্রন্টায়ারের ওয়েবসাইটে গেলেন, গিয়ে আর্টিকেল সার্চ করবেন। সমস্যা হলো যে ফ্রন্টায়ারের ওয়েবসাইটে ফ্রন্টায়ারের আর্টিকেল গুলা পাবেন, অন্যগুলা পাবেন না। বাটা বাটা শোরুমে তো আর অ্যাপেক্স এর জিনিস পাবেন না। অর্থাৎ আপনি চাইলে পাবলিশার গুলোর ওয়েবসাইটে গিয়েও সার্চ করতে পারেন, ঠিক আছে? আচ্ছা, এখন অনেকে প্রশ্ন করতে পারেন যে ভাই, আপনি আপনার গবেষণার জন্য আর্টিকেল কেমনে সার্চ করেন? আমিও এই ওয়েবসাইট গুলাতে সার্চ করি। তবে আরেকটু এক্সক্লুসিভ জিনিস হচ্ছে, একটা সহজ পন্থা আছে। সহজ পন্থা হচ্ছে, আর্টিকেল সার্চ করবেন গুগলে, সাথে পাবলিশারের নাম জুড়ে জুড়ে দেবেন। আর্টিকেল সার্চ করবেন গুগলে, সাথে পাবলিশারের নাম জুড়ে দেবেন। ব্যাপারটা কি দেখেন, মনে করেন আমি এই বিষয় নিয়ে গবেষণা করবো, ইম্প্যাক্ট অফ সোশ্যাল মিডিয়া অন মেন্টাল হেলথ, কথার কথা, এটা আমার টপিক। আমি এটা নিয়ে গুগলে সার্চ করলাম। গুগলে সার্চ করে আমি সাথে পাবলিশারের নাম জুড়ে দিলাম, যে স্প্রিনজার, নামগুলা সেটা দেওয়া আছে, স্প্রিনজার, এটা বড় বড় পাবলিশার। এ জাস্ট মানে গুগলে সার্চ করতেছি, সাথে পাবলিশারের নামটা জুড়ে দিলাম। তখন আমাকে গুগল দেখাবে এই বিষয়ে স্প্রিঞ্জারের কি কি আর্টিকেল আছে, এই বিষয়ে টেলর ফ্রান্সিস, এই বিষয়ে উইলি, এই বিষয়ে এলসবিআর এর কি কি আর্টিকেল আছে। আপনি এরকম পাবলিশারের নামগুলা জুড়ে দিয়ে সার্চ করতে পারেন। সহজ সার্চ করার সহজ পদ্ধতি, সহজ এবং ইফেক্টিভ পদ্ধতি এটা। আমি এরকম করি যে টপিকটা লিখে গুগলে, সাথে পাবলিশারের নামটা জুড়ে দিই। তো আমাদের লেকচার শিটে বিভিন্ন ব্যাকগ্রাউন্ড ভিত্তিক পাবলিশারদের নাম আছে, বড় বড় পাবলিশারদের নাম আছে। আপনারা গুগল করলে, এখানে পাঁচটা পাঁচটা করে দিছি, গুগল করলে আরো বড় নামগুলা পাবেন, ঠিক আছে? আরো বড় নামগুলা পাবেন। তো শুধু গুগলে সার্চ করলে হবে, পাবলিশার গুলোর নাম জুড়ে দিন, তাহলে বেটার হবে। আচ্ছা, এই হলো আর্টিকেল কোথায় খুঁজবেন, সেই খোঁজার জায়গা। কিছু এআই বেস ওয়েবসাইট আছে যেখানে আর্টিকেল খোঁজা যায়। আমি একটা ওয়েবসাইটের নাম বলবো আজকে। এআই নিয়ে সামনের ক্লাসে আরো অনেক কথা হবে, তাই ডিটেলস বলবো না। নাম হলো টাইপসেট.io। এটা আমার একটা ওয়েবসাইট, এখানে ওয়ার্ল্ডের সব সাবজেক্টেরই আর্টিকেল আছে, মিলিয়ন মিলিয়ন আর্টিকেল আছে। এখানে ইদার সার্চ করলে সে আপনাকে আর্টিকেল দেখাবে। আরো আর অনেক কাজ আছে এই ওয়েবসাইটের। নাম হলো টাইপসেট.io। সবগুলা নাম শিটে দেওয়া আছে। জাস্ট বললাম কোন কোন জায়গা থেকে আমরা আর্টিকেল সার্চ করব, ঠিক ঠিক আছে? কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করে রাখবেন, আমরা ক্লাসের মাঝখানে সুযোগ দেবো বা শেষে সুযোগ দেবো, ঠিক আছে? হ্যাঁ, রেকর্ড দেওয়া হবে। ওকে। আচ্ছা, লেকচার শিটও দিয়ে দেওয়া হবে মেইলে, ঠিক আছে? ঠিক ঠিক আছে। ওকে। আহ আচ্ছা, তো যেটা আমি বলছিলাম, যে এই হলো কোন কোন জায়গায় আমরা আর্টিকেল খুঁজবো, জায়গাগুলোর নাম শুধু, ঠিক আছে? আচ্ছা, যদি এবার জায়গাগুলোর নাম আমরা জেনে গেলাম, এবার কিভাবে খুঁজবো, আর্টিকেল খোঁজার টেকনিক গুলা কি, মানে আর্টিকেল সার্চ করার ক্রাইটেরিয়া গুলা কি, আর্টিকেল সার্চ করার ক্রাইটেরিয়া গুলা কি, সেটা নিয়ে আমরা এখন কথা বলবো, মানে সার্চ করার মেথড। ওকে। তো আর্টিকেল সার্চ করার জন্য সবসময় শর্ট কিওয়ার্ড বেছে নেবেন, শর্ট কিওয়ার্ড। আর্টিকেলটা হয়তো ইম্প্যাক্ট অফ টিচার স্যালারি অন প্রাইমারি এডুকেশন পারফরমেন্স, এ স্টাডি অন ঢাকা সিটি, কিন্তু আমাদের মেইন টপিক হবে টিচার স্যালারি, এরকম। আমি একটু দেখাই, কিছু টাইটেল দিয়ে দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের টপিক আছে। ধর আমরা বিজনেসের একটা টপিক নেই, দেখেন লেখা টাইটেল হচ্ছে এটা, দ্য রোল অফ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইন বিজনেস ডিসিশন মেকিং অ্যান্ড স্ট্র্যাটেজি। এটা হলো টাইটেল। আমার টাইটেল নিয়ে আলাদা ক্লাস আছে। তো আপনি যখন গুগলে আর্টিকেল সার্চ করবেন, পুরো টাইটেলটা দেবেন না, আপনি মেইন টপিক যেটা দেখেন, আমাদের মেইন টপিক কি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিজনেস ডিসিশন মেকিং, এটা হচ্ছে মেইন টপিক, দেখে বোঝা যায়। আচ্ছা, বা দেখেন যে আমি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের টপিক নিই, যেমন ধরেন রিনিউয়েবল এনার্জি ইন্টিগ্রেশন এন্ড গ্রিড স্ট্যাবিলিটি চ্যালেঞ্জ এন্ড সলিউশন, এটা হলো আমাদের টাইটেল। আমরা জানি যে এখানে মেইন টপিক এটা, রিনিউয়েবল এনার্জি এন্ড গ্রিড স্ট্যাবিলিটি। তাহলে আমরা শুধুমাত্র এইটুকু জায়গা নিয়ে আমরা সার্চ করব। এইটুকু জায়গা নিয়ে আমরা গুগলে হোক, গুগল স্কলার হোক, বিভিন্ন ওয়েবসাইট হোক, যেখানে নামগুলো দেখালাম, সেখানে আমরা সার্চ করব, ঠিক আছে? মানে ছোট টপিক দিয়ে সার্চ করব। সার্চ করার বেলায় এটা হচ্ছে টেকনিক। এগুলো খুব সহজ জিনিস, আমি খুব দ্রুত আগাবো এখন, ক্লাসের গুরুত্বপূর্ণ অংশ সামনে আসতেছে। এটা হলো সার্চ করার টেকনিক। 2 নম্বর টেকনিক হলো সার্চ করার বেলায় বুলিয়ান অপারেটর ব্যবহার করা। বুলিয়ান অপারেটর, বুলিয়ান অপারেটর মানে কি?
মনে করেন আপনি গবেষণা করবেন, সহজ কথা যদি বলি আর কি, চিনি এবং ডায়াবেটিস নিয়ে আপনি গবেষণা করবেন। চিনি খাওয়া এবং ডায়াবেটিস নিয়ে আপনি গবেষণা করবেন। আচ্ছা, তো আপনার একটা টপিক, একটা কিওয়ার্ড হলো চিনি, একটা কিওয়ার্ড হলো ডায়াবেটিস। তাহলে আপনি ধরেন চিনি এন্ড ডায়াবেটিস এভাবে সার্চ করতে পারেন। চিনি অর ডায়াবেটিস এভাবে সার্চ করতে পারেন। মানে সার্চিং কিওয়ার্ডে আমরা যে এন্ড অর এগুলো লিখি, এগুলো কিন্তু মিনিংফুল। ব্যাপারটা বুঝেন। আমি যদি চিনি এন্ড ডায়াবেটিস লিখে সার্চ করি, তাহলে গুগল আমাকে ওই আর্টিকেল গুলো দেখাবে যেগুলোতে চিনির কথাও আছে, ডায়াবেটিস এর কথাও আছে। চিনি এন্ড ডায়াবেটিস এভাবে যদি সার্চ করি, আমি একটু পরে উদাহরণ দিচ্ছি, মানে প্র্যাকটিক্যাল দেখাচ্ছি। আর চিনি অর ডায়াবেটিস লিখে যদি সার্চ করি, তাহলে গুগল আমাকে ওই আর্টিকেল গুলো দেখাবে যেগুলোতে হয় চিনির কথা আছে অথবা ডায়াবেটিস এর কথা আছে। মানে যে কোনো একটা কিওয়ার্ড পেলেই সেই আর্টিকেলটা নিয়ে নিয়ে আসবে। ব্যাপারটা একটু উদাহরণ দেই, খেয়াল করে। যদিও সার্চ ইঞ্জিন গুলো নানান টেকনিকে কাজ করে, সবসময় এক নিয়ম মানে না, তবুও দেখেন আমরা পাবমেডের ওয়েবসাইটে গেলাম, এটা একটা হেলথের ওয়েবসাইট, জাস্ট দেখানোর জন্য, কথার কথা। আচ্ছা, আমরা সার্চ করতেছি, ধরেন আমরা কাজ করব আর্লি ম্যারেজের সাথে, মনে করেন অল্প বয়সে বিয়ের সাথে রিপ্রোডাক্টিভ হেলথ, মানে প্রজনন স্বাস্থ্য নিয়ে আমরা গবেষণা করব। তাহলে আমাদের একটা কিওয়ার্ড হলো আর্লি ম্যারেজ, একটা কিওয়ার্ড হলো আর্লি ম্যারেজ, অ্যাড উইথ এন্ড, এন্ড দিয়ে অ্যাড করবো আর্লি ম্যারেজ এন্ড, একটা কিওয়ার্ড হলো রিপ্রোডাক্টিভ হেলথ, রিপ্রোডাক্টিভ হেলথ এন্ড দিয়ে সার্চ করছি, খেয়াল করেন। আর্লি ম্যারেজ এন্ড রিপ্রোডাক্টিভ হেলথ সার্চ করলাম। আচ্ছা, সার্চ করার পরে দেখবেন যে আর্টিকেল গুলো আসবে, সেই আর্টিকেল গুলো দেখবেন আর্লি ম্যারেজের কথাও আছে, হেলথের কথাও আছে। আর্লি ম্যারেজের কথা আছে, হেলথের কথা আছে, সবগুলো আর্টিকেলে খেয়াল খেয়াল করবেন। এই যে আর্লি ম্যারেজের কথাও আছে, হেলথের কথাও আছে, মানে কাইন্ড অফ সে দুইটা কিওয়ার্ডকেই নিয়ে আর্টিকেল খুঁজবে। আর আমি যদি আর্লি ম্যারেজ অর রিপ্রোডাক্টিভ হেলথ নিয়ে কথা বলতাম, এই যে আমি সার্চ করলাম আর্লি ম্যারেজ অর রিপ্রোডাক্টিভ হেলথ, খেয়াল করেন এখানে যে আর্টিকেল গুলো দেখাচ্ছে বেশিরভাগই রিপ্রোডাক্টিভ হেলথ, ম্যারেজের আর্টিকেল খুব একটা দেখাচ্ছে, দু একটা আর্টিকেল চলে আসে সার্চিং ইঞ্জিনের ইয়ের কারণে, কিন্তু বেশিরভাগ আর্টিকেল দেখাবে শুধু রিপ্রোডাক্টিভ হেলথের আর্টিকেল। ঠিক আছে, মানে সার্চিং ইঞ্জিন এভাবে কাজ করে, ব্যতিক্রম হয়। তো আমরা সহজ কথা হলো এন্ড দিয়ে সার্চ করবেন, সার্চ করার সময় এন্ড শব্দটা জুড়ে দিয়ে সার্চ করবেন, এটাই হচ্ছে আমাদের মেইন কথা। ঠিক আছে, তিন নাম্বার, তিন নাম্বার হলো এক্সাক্ট ফ্রেজ সার্চিং বা কোটেশন সার্চিং। কোটেশন সার্চিং মানে এই অংশটা কিন্তু সহজ, আমাদের ক্লাসের এই অংশটা সহজ, পরের অংশটা খুব গুরুত্বপূর্ণ। এক্সাক্ট ফ্রেজ সার্চিং মানে আপনি যেই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করবেন সেই কিওয়ার্ডকে আপনি যদি কোটেশন মার্কের ভেতরে রাখেন, তখন গুগল এমন ভাবে সার্চ করবে ঠিক কোটেশনের ভিতরে যা আছে ওই জিনিসটা যে আর্টিকেল আছে সেই আর্টিকেল গুলো আপনাকে দেখাবে। মানে কি, মানেটা আমি বুঝাই। মনে করেন আমরা সার্চ করলাম, ধরেন দ্য কনসেপ্ট অফ হালাল ট্যুরিজম, এটা লিখে আমি গুগল স্কলারে সার্চ করলাম। গুগল স্কলার হচ্ছে আর্টিকেল খোঁজার সবচেয়ে বড় জায়গা, আমরা জানি। গুগল স্কলারে ঢুকলাম, ঠান্ডা মাথায় একটু খেয়াল খেয়াল করি। আমরা গুগল স্কলারে গিয়ে দ্য কনসেপ্ট অফ হালাল ট্যুরিজম লিখে আমরা সার্চ করলাম। কোটেশন চিহ্ন কিন্তু আমরা দিয়ে দিয়েছি, কোটেশন চিহ্ন। এখন এই কোটেশন চিহ্ন দেওয়ার অর্থ হচ্ছে আপনাকে গুগল এমন আর্টিকেল গুলো দেখাবে যে আর্টিকেল গুলোতে দ্য কনসেপ্ট অফ হালাল ট্যুরিজম শব্দটা একসাথে আছে, শব্দটা একসাথে আছে যে আর্টিকেল গুলোতে, সেই আর্টিকেল দেখাবে, মানে একদম টু দা পয়েন্টে আর্টিকেল দেখাবে। তো মাঝে মাঝে আমাদের এরকম কোটেশন চিহ্নওয়ালা দিয়ে আমরা আর্টিকেল সার্চ করি। ঠিক ঠিক আছে, এই হলো আরেকটা টেকনিক। আচ্ছা, আরেকটা টেকনিক হলো, আমি 4 নাম্বারটা পরে বলতেছি। আরেকটা টেকনিক হলো কন্ট্রোল ভোকাবুলারি। কন্ট্রোল ভোকাবুলারি মানে আমরা যখন কোনো একটা কিওয়ার্ড দিয়ে আর্টিকেল সার্চ করব, তখন তার সিনোনাইম দিয়েও সার্চ করব বেশি আর্টিকেল পাওয়ার জন্য। এখানে লেখা আছে দ্য কনসেপ্ট অফ হালাল ট্যুরিজম, আমি যদি এটা পাল্টাইয়া দ্য আইডিয়া অফ হালাল ট্যুরিজম লিখি, কনসেপ্টের সিমিলার ওয়ার্ড হচ্ছে আইডিয়া, দ্য আইডিয়া অফ হালাল ট্যুরিজম লিখি, তাহলে দেখবেন যে আরো আরো আর্টিকেল দেখাবে। আবার হালাল ট্যুরিজমের জায়গায় যদি আমি বলি ধরেন ইসলামী ট্যুরিজম, কথার কথা, তাহলে আরো আর্টিকেল দেখাবে। মানে কাইন্ড অফ যেটা বললাম যে সিনোনাইম কিওয়ার্ড দিয়ে আর্টিকেল সার্চ করে, এগুলো খুব কমন জিনিস, আজকের ক্লাসের প্রথম অংশ খুবই কমন। আরেকটা জিনিস আছে, যেটা না শিখলেও চলে, ট্রাঙ্কেশন ইউজ করা। ট্রাঙ্কেশন মানে, এটা না হলেও চলবে, ট্রাঙ্কেশন মানে হচ্ছে, বলছি,
মনে করেন আপনি প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করবেন, বারবার গুগল করতেছেন প্রাইমারি এডুকেশন, এডুকেটেড, এডুকেটিং, মানে এডুকেশন শব্দটা থেকে উৎপত্তি হওয়া যত শব্দ আছে, আপনি যদি চান যে গুগল সবগুলা শব্দকে একসাথে নিয়ে সার্চ করবে, তাহলে শব্দের যে প্রিফিক্স অংশটুকু মানে শেষ অংশটুকু ওটা কেটে স্টার চিহ্ন দিয়ে সার্চ করবেন। মানে এর যেমন এখানে উদাহরণটা দেখলে খেয়াল করবেন, আপনি যদি ধরেন প্রাইমারি এডুকেশন নিয়ে কাজ করেন, প্রাইমারি এডুকেশনের এডুকেট লিখে স্টার চিহ্ন দিয়ে যদি গুগলে বা গুগল স্কলারে সার্চ করেন, তখন গুগল বাই ডিফল্ট এডুকেশন মানে এডুকেশনের সবগুলা শব্দকে নিয়ে আসবে। এটা আমাদের লাগবে না, কত লাগবে না আর কি, ঠিক আছে। আজকে ক্লাসের এই অংশের লাস্ট যেটা পয়েন্ট, এরপরে আমরা আজকে ক্লাসের খুব মেইন অংশে ঢুকবো। আচ্ছা, যদি যারা এমন কোনো বিষয়ে কাজ করেন যে বিষয়ে আর্টিকেল খুবই কম, মানে ধরেন এই বিষয়ে আর্টিকেল খুবই কম, আসলে পাচ্ছি না গুগল স্কলার গুগল কোথাও পাচ্ছি না, আর্টিকেল খুবই কম, সেক্ষেত্রে যে কয়েকটা আর্টিকেল আপনার হাতে আছে সেই কয়েকটা আর্টিকেলের রেফারেন্স সেকশন দেখবেন। রেফারেন্স সেকশন, রেফারেন্স সেকশন মানে কি এটা বুঝতে আপনাদের সময় লাগবে অনেকের। যেমন ধরেন আমি একটা বিষয় নিয়ে কাজ কাজ করব, আমি খুব বেশি আর্টিকেল পাই না, অর্থাৎ আমি উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে কাজ করব বা বাংলাদেশ ফুটবল দলের মনস্তত্ত্ব নিয়ে কাজ করব, এই বিষয়ে কাজ তেমন হয় নাই, ফলে আমার কাছে আর্টিকেল নাই, গুগলে পাচ্ছি না। যে কয়েকটা আর্টিকেল পেয়েছেন সেই কয়েকটা আর্টিকেলের নিচে চলে যাবেন, নিচে নিচে গেলে দেখবেন রিলেভেন্ট অসংখ্য রেফারেন্স, নিচে গেলে রিলেভেন্ট অসংখ্য রেফারেন্স পাবেন, মানে দুই একটা আর্টিকেল পেলে সেগুলোর রেফারেন্স সেকশনে গেলে আরো আর অসংখ্য আর্টিকেলের খোঁজ খবর পাবেন। এই হলো আমাদের আজকে ক্লাসের ছোট অংশটা। এবার আমরা আজকে ক্লাসের গুরুত্বপূর্ণ অংশটাতে যাব, দেন হচ্ছে আপনাদের প্রশ্ন নেব, ঠিক আছে। আর এমনিতে কারো প্রশ্ন থাকলে চ্যাট বক্সে বলতে পারেন, আমি রিপ্লাই দিয়ে দিব। আমরা দ্বিতীয় অংশটা খুব গুরুত্বপূর্ণ, সেটা শেষ করে কোশ্চেন নিলে ভালো হবে, তাহলে ক্লাসের ফ্লোটা থাকবে, ঠিক আছে। ঠিক আছে, আমরা ক্লাসের দ্বিতীয় অংশে চলে যাচ্ছি, একটু wait। দ্বিতীয় অংশটাই বেশি গুরুত্বপূর্ণ। আচ্ছা, যে যেই বিষয়ে কাজ করেন না কেন, আর্টিকেল সার্চ করলে আর্টিকেল পাবেন, এটা সত্য কথা, আর্টিকেল সার্চ করলে আর্টিকেল পাবেন। কিন্তু কথা হলো এই যে গুগল স্কলার, গুগলে হাজার হাজার আর্টিকেল আছে, সেখান থেকে কোন আর্টিকেলটা আমি চুজ করব, সেখান থেকে কোন আর্টিকেলটা আমার জন্য চুজ করব, এটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে কোন আর্টিকেলটা পিক করব, কোন আর্টিকেলটা ভালো, কোন আর্টিকেলটা ক্রেডিবল, কোন আর্টিকেলটা ভালো জার্নালের, কোন আর্টিকেলটা ইন্ডেক্স ওয়ালা জার্নালের, কোন আর্টিকেলটা Q1 জার্নালের, এই যে অনেকগুলো বিষয়, এগুলা গুরুত্বপূর্ণ। ওকে, তো খেয়াল রাখবেন আর্টিকেল সিলেকশন যে ক্রাইটেরিয়া, তার মধ্যে প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে যে আর্টিকেলটা আপনি আপনার গবেষণার জন্য চুজ করবেন যেটা রিলেভেন্ট হইতে হবে, রিলেভেন্ট, প্রাসঙ্গিক। মানে এখন বলতে পারেন যে ভাই আমি কেমনে বুঝবো প্রাসঙ্গিক, উত্তর হচ্ছে আপনি গবেষণার শিরোনাম এবং অ্যাবস্ট্রাক্ট, অ্যাবস্ট্রাক্ট মানে সারসংক্ষেপ, দুনিয়ার যে কোনো আর্টিকেল, সেটা ফ্রি হোক পেইড হোক, সেটা ফ্রি হোক কিংবা পেইড হোক, তার অ্যাবস্ট্রাক্ট অংশটুকু ফ্রি থাকে। যেমন এই একটা আর্টিকেল আপনাদেরকে স্ক্রিনের সামনে দেখাচ্ছি, দেখবেন যে এই আর্টিকেলের এই অংশটুকু মানে অ্যাবস্ট্রাক্ট বা সারমর্ম অংশটুকু ফ্রি। তা আমাদের কাজ হবে সবসময় একটা আর্টিকেলের সারমর্মটুকু পড়ে ডিসাইড করা এই আর্টিকেলটা আমার সাথে যাবে কিনা, আমার সাথে মিলে কিনা। আমাদের অ্যাবস্ট্রাক্টের ক্লাসটা হয়ে গেলে আপনারা আরো বেশি বুঝবেন। এখন হয়তো অনেকের কাছে শব্দটাই নতুন, অত অনেকে বুঝবেন না। তো প্রথম কথা হলো রিলেভেন্ট আর্টিকেল আপনার খুঁজতে হবে। এখানে মজার জিনিস হলো সার্চিং ইঞ্জিন গুলো সবসময় বাই ডিফল্ট রিলেভেন্ট আর্টিকেল গুলাই আপনাদেরকে দেখাবে, এই জায়গাটাতে আপনার খুব একটা আটকাবেন না। দুই নাম্বার হলো ডেট। ডেট জিনিসটা খুব গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ আমি বলি, দেখেন এই যে গত 12ই মে আমাদের ব্যাচের দুজন শিক্ষার্থীরা জাহাঙ্গীরনগরে পড়ে, ওরা নিজেরাই একটা প্রাইমারি আর্টিকেল দুজন মিলে রেডি করছে, আমি সুপারভাইজ করছি। আমরা 12 তারিখে জার্নালে জমা দিছি। জার্নালে জমা দেওয়ার সাথে সাথে জার্নাল আমাদেরকে একটা ম্যানুস্ক্রিপ্টের একটা অ্যানালাইসিস দিয়ে দিচ্ছে, মানে আমরা যে রেফারেন্স গুলা ব্যবহার করছি সেগুলা কত সালের, সেই রেফারেন্স গুলা কতটুকু নতুন কতটুকু পুরাতন, সেই রেফারেন্স গুলা কয়টা আর্টিকেল, কয়টা বই, কয়টা পত্রিকার খবর, মানে আমরা যে যে এগুলা ব্যবহার করছি এগুলো অটো ওরা ডিটেক্ট করে ফেলছে আমাদের আর্টিকেল গুলা কতটুকু পুরাতন, কতটুকু ভালো জার্নাল, কতটুকু মন্দ জার্নাল। তার মানে জার্নাল এই জিনিসগুলো মনিটর করে, ভালো জার্নাল গুলো এই জিনিসটা মনিটর করে। আমাদের আর্টিকেলটা আমরা হেলিয়ন মানে এলসবিআর এর Q1 জার্নালে আমরা জমা দিয়েছিলাম। তো এটা দেখেন জমা দেওয়ার সাথে সাথে এটা অটো চলে চলে আসছে আমাদের কাছে, মানে আমরা এটা পেয়ে গেছি। তার মানে কি আমরা আমাদের গবেষণায় যে আর্টিকেল ব্যবহার করব সেগুলো অনেক আগের হলে সমস্যা আছে। আমরা যদি কোনো ইমার্জিং ইস্যু নিয়ে গবেষণা করি, নতুন ইস্যু নিয়ে গবেষণা করি, কন্টেম্পোরারি সেগুলো নিয়ে গবেষণা করি, মানে সরি মানে রিলেভেন্ট যে প্রাসঙ্গিক যেগুলো বর্তমানে নতুন নতুন ইস্যু, তখন আমাদের অবশ্যই নতুন রেফারেন্স বা বিগত 2-3 বছর বা 5 বছরের, আমাদের স্যাররা বলে যে বিগত 5 বছরের আর্টিকেল ব্যবহার করলে ভালো। মানে আপনি যখন যে বিষয়ে গবেষণা করবেন বিগত 5 বছরের আর্টিকেল ব্যবহার করাটা ভালো, এটাকে বলে আপ টু ডেট আর্টিকেল ব্যবহার করা। তার মানে এমন না যে 10 10 বছরের আর্টিকেল ব্যবহার করা যাবে না।
ব্যাপারটা কি দেখেন, আমরা যদি গুগল স্কলারে কোনো জিনিস সার্চ করি, এই যে আমরা দ্য আইডিয়া অফ হালাল ট্যুরিজম এটা লিখে একটু আগে আমরা সার্চ করছিলাম। এটা লিখে সার্চ করার পর গুগল স্কলার আমাদেরকে ২০১৯ সালের আর্টিকেল, ১৮ সালের আর্টিকেল, ১৬ সালের আর্টিকেল, অনেক আগের বা অনেক পরের আর্টিকেল আমাদেরকে গুগল স্কলার দেখাচ্ছে। আপনি যদি চান কাস্টমাইজ করতে, তাহলে আপনি যে গুগল স্কলারের এই যে বাম দিকে 3 বার, এই যে 3 বারটা আছে, 3 বারে আপনি ক্লিক করবেন। ঠিক আছে? 3 বারে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি অ্যাডভান্স সার্চ এ ক্লিক করবেন। অ্যাডভান্স সার্চ এ ক্লিক করার পরে আপনি বলে দেবেন যে আপনি কত সাল থেকে কত সালের আর্টিকেল চাচ্ছেন। হ্যাঁ, শাহিনা বেগম আপনি হাত তুলেছেন, কোনো প্রশ্ন কি আছে? হ্যাঁ, শাহিনা বেগম শান্ত আপনি হাত তুলেছেন। প্রশ্ন করতে পারেন। আচ্ছা, আপনাকে আনমিউট করা আছে, আপনি চাইলে প্রশ্ন করতে পারবেন। আচ্ছা। তো যেটা বলছিলাম, আপনি চাইলে সালকে কাস্টমাইজ করে সার্চ করতে পারবেন। এই যে আমি একটু পরেই প্রশ্ন নেব, একটু পরেই সবার প্রশ্ন নেব। যেটা বললাম, আমি এখানে গুজ কলারকে বলে দিলাম আমাকে ২০২১ থেকে ২০২৩ সালের আর্টিকেল দাও। এরপর সার্চ করলাম। আপনি দেখবেন যে গুগল স্কলার সব আর্টিকেল এখন দেবে ২০২১, ২০২৩, ২০২২ সব আর্টিকেল সে এখান থেকে দিচ্ছে। তার মানে গুগল স্কলারকে এরকম সাল কাস্টমাইজ করা, শুধু গুগল স্কলার না। একটু আগে যে আমরা পাবমেডে গেছি, পাবমেডে যে আমরা সার্চ করলাম, সেখানে গিয়েও আপনি চাইলে ডেট কাস্টমাইজ করতে পারবেন। এই যে আমার মাউস দিয়ে খেয়াল করেন, আমি বললাম যে আমাকে ২০২০ থেকে ২০২৪ এর আর্টিকেল দিয়েছে। আমি বাম দিকে ২০২০ থেকে ২০২৪ কাস্টমাইজ করে দিলাম। এখন সব আর্টিকেল আমাকে দেখাবে ২০২০ থেকে ২০২৪ আর এই ২০২১, ২০২০, ২০২০ থেকে ২৪। তার মানে সালকে কাস্টমাইজ করা যায় যেকোনো ওয়েবসাইট থেকে। ঠিক আছে? যেকোনো ওয়েবসাইট থেকে সালকে কাস্টমাইজ করা যায়। আপ টু ডেট আর্টিকেল ব্যবহার করা ভালো। অনেকে বলবেন যে, "ভাই আমি তো হিস্ট্রিতে পড়ি। আমার ব্যাকগ্রাউন্ডে তো সব আর্টিকেল পুরাতন।" কোন সমস্যা নাই। রিসার্চ এর নিয়মগুলা এটা কোন ওহি না যে সবসময় একই রকম হবে। যেমন আপনি নবাব সিরাজউদ্দৌলাকে নিয়ে গবেষণা করবেন। নতুন আর্টিকেল কই পাবেন? তখন তো আর্টিকেল পুরাতন হবেই। লিঙ্গুইস্টিক যারা আছেন তাদের আর্টিকেল পুরাতন হলে কোন সমস্যা নেই। বা আপনি কোন একটা কিছুর হিস্ট্রি নিয়ে গবেষণা করবেন। ঠিক আছে? হ্যাঁ, সবার ভিডিও অফ আছে। চিন্তা করা লাগবে না। একদম কমেন্ট করছেন। তো যেটা আমি বললাম আরকি, যেটা আমি বললাম যে ভাই এখন কি এর প্রশ্ন করা যাবে? না, একটু প্রশ্ন একটু পরে নিচ্ছি ভাইয়া। টু দ্যা পয়েন্ট এ হলে এখনই করতে পারেন। না ভাই আমি পরে করতেছি। আচ্ছা ঠিক আছে। ওকে। আমাদের শেষ করতে বেশিক্ষণ লাগবে না। তো যেটা বললাম এভাবে আমরা ডেটকে আমরা কাস্টমাইজ করব। ঠিক আছে? ডেটকে আমরা এভাবে বিভিন্ন ওয়েবসাইটে কাস্টমাইজ করব। ৩ নাম্বার পয়েন্টটা ইন্টারেস্টিং পয়েন্ট। সেটা হলো সাইটেশন। খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। আমরা যেকোনো আর্টিকেলের সাইটেশন দেখব। সাইটেশন। সাইটেশন মানেটা কি? সহজ কথায় বলি, ধরেন ব্যাপারটা বুঝেন সাইটেশন মানে কি? খেয়াল করেন। এই আর্টিকেলটার নিচে লেখা আছে সাইটেড বাই 24, মানে ২৪ টা সাইটেশন। এর পরের আর্টিকেলটা হচ্ছে ১৫ টা সাইটেশন। তো ২৪ টা সাইটেশন মানে কি? মানে এই আর্টিকেল থেকে এখন পর্যন্ত ২৪ জন গবেষক তাদের গবেষণায় তথ্য নিছে। এই আর্টিকেল থেকে এখন পর্যন্ত ২৪ জন গবেষক তাদের গবেষণায় তথ্য নিছে। সাইটেড বাই 24 মানে এটা। আবার লেখা আছে সাইটেড বাই ১৫, 15, মানে এই আর্টিকেল থেকে সো ফার ১৫ জন গবেষক তাদের গবেষণায় তথ্য নিচ্ছে। অনেকে বলতে পারেন যে ভাই এটা কেমনে বুঝে? আমরা যখন কারো কাছ থেকে তথ্য নিই, আমাদের পেপারে যখন রেফারেন্সিং করি, তখন আমাদের পেপারটা পাবলিশ হলে যার কাছ থেকে আমি তথ্য নিছি তারা অটো রেফারেন্সটা পেয়ে যায়। মানে অটো একটা সাইটেশন পেয়ে যায়। যেমন ধরেন আপনারা জানেন যে এবার ঈদে কতজন মানুষ বাড়ি গেছে, সেটার ডেটা কিন্তু গভর্নমেন্ট প্রকাশ করে যে হ্যাঁ এতগুলা সিন দেশের বাড়ি গেছে। বা আমরা যখন কারো ভিডিওতে ভিউ ভিউ করি ইউটিউবে, ভিউ কিন্তু কাউন্ট হয়। এই ব্যাপারটা এরকম আরকি। তো এই হলো সাইটেশন। তো সাধারণ অর্থে যেই আর্টিকেলের সাইটেশন বেশি, সেই আর্টিকেলটা ভালো সাধারণ অর্থে। ধরেন একটা আর্টিকেলের সাইটেশন ২০, একটা আর্টিকেলের সাইটেশন হচ্ছে ৪০০, তাহলে অবশ্যই ৪০০ ওয়ালা সাইটেশন আর্টিকেলটা ভালো আপাতত আমরা বলতে পারি। এখন আপনাদের প্রতি প্রশ্ন, একটা গবেষণা পাবলিশ হয়েছে ২০২০ সালে, সেটার সাইটেশন হচ্ছে ৫০। আরেকটা গবেষণা পাবলিশ হয়েছে ২০১০ সালে, সেটার সাইটেশন হচ্ছে ৫৫। তাহলে কোন আর্টিকেলটা আপাত দৃষ্টিতে আপনার কাছে ভালো মনে মনে হচ্ছে? ২০২০ সালের আর্টিকেল ৫০ টা সাইটেশন আর ২০১০ সালের আর্টিকেল ৫৫ টা। তাহলে কোন আর্টিকেলটা আপনার কাছে ভালো মনে হচ্ছে? চ্যাট বক্সে লিখবেন। হ্যাঁ, রাইট। অনেকেই লিখতেছেন ২০২০ এরটা। কারণ কি? সে অল্প সময়ে বেশি সাইটেশন পাইছে। সে
অল্প সময়ে মানে সে গড়ে মানে এভারেজে অল্প সময়ে সে বেশি সাইটেশন পেয়েছে। সাইটেশন নিয়ে আরো কথাবার্তা আছে। আপনারা দেখেন, যদি এখন আমি রিসার্চের টপিকে ভিডিও বানাই তেমন একটা ভিউ হবে না, কিন্তু যদি আমি বাংলাদেশের কোনো ভাইরাল সেলিব্রিটিকে নিয়ে এখন ভিডিও বানাই অনেক বেশি কিন্তু ভিউ হবে। তার মানে মানুষের আগ্রহের জায়গাটা ওই জায়গাগুলোতে, ঠিক ঠিক আছে। ঠিক তেমনই ওয়ার্ল্ড ওয়াইড হেলথের অনেক রিসার্চ হয়, ফলে হেলথের যারা রিসার্চার তাদের সাইটেশন একটু বেশি হয়। যেমন ক্যান্সার নিয়ে অনেক বেশি গবেষণা হয়, ক্যান্সারের কিন্তু অনেক বেশি আমাদের সাইটেশন হয়। এখানে আমাদের অনেক ডাক্তারগণ আছেন ক্লাসে। তো যে ব্যাকগ্রাউন্ড গুলো পাবলিক ইন্টারেস্টের জায়গা, সেই ব্যাকগ্রাউন্ডের আর্টিকেল গুলাতে কাজ হয় বেশি, সাইটেশনও হয় বেশি। কিন্তু কেউ যদি এখন খুব রেয়ার ডিজিজ নিয়ে কাজ করে সাইটেশন হবে কম। কেউ যদি উচ্চাঙ্গ সঙ্গীত নিয়ে কাজ করে সাইটেশন কম হবে, কারণ রিলেভেন্ট বিষয়ে কাজ কম হলে সাইটেশন তো কম হবেই। ফলে আপনারা দেখবেন যে সোশ্যাল বিজনেস কলা এই অনুষদ গুলাতে সাইটেশন কম হয়, মানে গবেষকদের ওভারঅল সাইটেশন কমই হয়। আবার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, হেলথ ব্যাকগ্রাউন্ড, মেডিকেল ব্যাকগ্রাউন্ড ওনাদের সাজেশন অনেক বেশি হয়, কারণ অনেক কাজ হেলথ ব্যাকগ্রাউন্ডে ওয়ার্ল্ড ওয়াইড অনেক কাজ হয়। এই জন্য কারো সাইটেশন কম বলেই তাকে আবার হেয় করা যাবে না। তবে একটা ইন্ডিকেটর যে হ্যাঁ সাইটেশন বেশি মানে আর্টিকেলটা ভালো, ঠিক আছে। একটা আর্টিকেল থেকে তথ্য নিলে গবেষকের নামে সাইটেশনটা যুক্ত হয়, ঠিক আছে ঠিক আছে। এই তো এই গেল সাইটেশনের হিসাব। তাহলে আমরা যে কোনো আর্টিকেল দেখবো তার সাইটেশন কত, যে কোনো আর্টিকেলের টাইটেল গুগল স্কলারে ছেড়ে দিলেই তার সাইটেশন কত সেটা আর্টিকেলের নিচে চলে আসবে, ঠিক 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 আছে। এই হলো আর্টিকেলকে চেনার উপায়। আমরা বলছিলাম যে আর্টিকেল হচ্ছে সন্তান, জার্নাল হচ্ছে বাবা, আর পাবলিশার হচ্ছে নানা। তাহলে আমরা সন্তানকে চিনলাম, মানে আর্টিকেলকে চিনলাম, আর্টিকেল ভালো হওয়ার বৈশিষ্ট্য চিনলাম। এবার জার্নাল ভালো কিনা, জার্নাল মানে যেখানে আর্টিকেল পাবলিশ হয়, জার্নাল ভালো কিনা সেইটা বুঝার যে উপায়, সেই উপায়টাকে বলে হচ্ছে ইমপ্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর। ইমপ্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর ঠান্ডা মাথায় বুঝতে হবে কিন্তু এই বিষয়টা। আমরা একটু আগে বলছি যে সাইটেশনের পাশাপাশি গড় সাইটেশনটাও গুরুত্বপূর্ণ, গড় সাইটেশনটাও গুরুত্বপূর্ণ। অর্থাৎ দেখেন ইমপ্যাক্ট ফ্যাক্টর মানে কি বুঝেন। প্রথমেই বলি যে সাইট স্কোর মানে একটা সংখ্যা আর কি, মানে 3 4 এরকম বিভিন্ন জার্নালকে এরকম রেটিং দেওয়া হয়, এগুলোকে বলে ইমপ্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর। ধরেন কোন একটা জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর 2 বা ইমপ্যাক্ট ফ্যাক্টর 3 এগুলা মানে কি বলতেছি। তার আগে মাথায় রাখেন বা মনে রাখেন যে ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চের সবচেয়ে বড় 2টা কোম্পানি, একটার নাম হচ্ছে স্কোপাস, একটার নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। একটার নাম হচ্ছে স্কোপাস, একটার নাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স। মানে এরা হচ্ছে রিসার্চ নিয়ে ডিল করে সবচেয়ে বড় কোম্পানি সব সাবজেক্টের জন্য ওয়ার্ল্ড ওয়াইড। সবচেয়ে বড় কোম্পানি হলো স্কোপাস এবং ওয়েব অফ সায়েন্স। এই স্কোপাসের ওয়েবসাইটে গেলে দুনিয়ার যত ভালো জার্নাল আছে সেই তালিকাগুলো পাওয়া যায়। স্কোপাসের ওয়েবসাইটে গেলে দুনিয়ার সব ভালো জার্নালের তালিকা পাওয়া যায়। আপনি যদি স্কোপাস লিখে সার্চ করেন, দেখেন গুগলে আমি লিখলাম স্কোপাস শব্দটা, লিখে আমি সার্চ করলাম, স্কোপাস লিখে সার্চ করার পরে স্কোপাসের ওয়েবসাইটে আমি ঢুকলাম। এই স্কোপাসের ওয়েবসাইটে ঢুকলাম, অ্যাকাউন্টও লাগবে না। স্কোপাসের ওয়েবসাইটে ঢুকলাম। ঢুকার পরে ল্যাপটপ থেকে ঢুকলে মনে হয় বেটার হবে আপনাদের, এখন না মানে ক্লাস শেষে যখন প্র্যাকটিস করবেন। এরপর এখানে লেখা আছে সোর্স, সোর্সে ক্লিক করবো, সোর্স। আচ্ছা খেয়াল করেন, ঠান্ডা মাথায় খেয়াল করেন। দেখেন স্কোপাস ইন্ডেক্স জার্নালের সংখ্যা হলো 45,000, মানে ওয়ার্ল্ড ওয়াইড 45,000 জার্নালকে স্কোপাস নামক কোম্পানি স্বীকৃতি দেয়। অর্থাৎ এই 45,000 জার্নালে যদি যে কোনো জার্নালে আপনি আর্টিকেল পাবলিশ করেন, ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো জায়গায় সেটা আলাদা কদর পাবে, কারণ এটা স্কোপাস ইন্ডেক্স। আরেকটা আছে ওয়েব অফ সায়েন্স। আপনি যদি জাস্ট গুগলে সার্চ করেন ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট, সেটা পাবেন। এই যে ওয়েব অফ সায়েন্স, ওয়েব অফ সায়েন্স মাস্টার জার্নাল লিস্ট লিখে সার্চ করলে ওয়েব অফ সায়েন্সের তালিকাটাও গুগলে পেয়ে যাবেন, ঠিক আছে। এই 2টা কোম্পানি মানে ওয়ার্ল্ড ওয়াইড সবাই স্বীকৃতি দেয় সব ব্যাকগ্রাউন্ডের জন্য। এরা যে জার্নালকে বলে ভালো ভালো, এরা যে জার্নালকে তালিকাভুক্ত করে না, ওই জার্নালকে আমরা ভুয়া অথবা নর্মাল জার্নাল বলে মনে করি। নর্মাল, নর্মাল বা ভুয়া এরকম, ঠিক ঠিক আছে। সবাই তো ভুয়া না, কিছু নর্মাল বা মাঝারি। আচ্ছা আমি যেখানে ছিলাম সেটা হলো এই স্কোপাস নামক কোম্পানিগুলো আর্টিকেল জার্নাল গুলার নাম প্রকাশ করে এবং সেগুলাকে একটা স্কোর দেয়, স্কোর। তো স্কোপাস কোম্পানির যে স্কোরটা দেয় এটাকে বলে সাইট স্কোর, আর ওয়েব অফ সায়েন্স নামক কোম্পানি যে স্কোরটা দেয় এটাকে বলে ইমপ্যাক্ট ফ্যাক্টর। এখন প্রশ্ন আসতে পারে যে ভাই এগুলা কি আসলে, এগুলো আসলে কি, এই যে স্কোপাস এইগুলো কি? দুইটা কিন্তু একই, ইমপ্যাক্ট ফ্যাক্টর এবং সাইট স্কোর একই জিনিস। ইমপ্যাক্ট ফ্যাক্টর হচ্ছে যে কোনো জার্নালে প্রকাশিত হওয়া আর্টিকেল গুলোর গড়ে 2 বছরে কত সাইটেশন পাইছে। আবারও বলি,
কোন জার্নালে প্রকাশিত হওয়া আর্টিকেল গুলো গড়ে 2 বছরে কত সাইটেশন পেয়েছে, এটাকে বলা হচ্ছে যে ইম্প্যাক্ট ফ্যাক্টর। আর 3 বছরের যে হিসাবটা, এটাকে বলে সাইট স্কোর। একই, দুইটা জিনিসটা একই মনে করলে সমস্যা নাই। ব্যাপারটা কি, ধরেন আমি সহজ করে বলি। মনে করেন আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা জার্নাল আছে, 2022 সালে সেখানে 10টা আর্টিকেল পাবলিশ হয়েছে, 2023 সালে 10টা আর্টিকেল পাবলিশ হয়েছে, 2 বছরে 20টা আর্টিকেল পাবলিশ হলো। আচ্ছা, এই 2024 সালে এসে আমরা দেখলাম এই 2 বছরে এই আর্টিকেল গুলো 30 বার সাইটেশন পাইছে, 30 বার। তাহলে 30 ভাগ 20, মানে 30 ভাগ আর্টিকেলের সংখ্যা, তাহলে 1.5। অর্থাৎ এই জার্নালের ইম্প্যাক্ট ফ্যাক্টর হবে 1.5। অর্থাৎ 2 বছরে প্রকাশিত হওয়া আর্টিকেল সংখ্যাগুলোকে 2 বছরে পাওয়া সাইটেশন সংখ্যা দিয়ে ভাগ করলেই আপনি ওই জার্নালের ইম্প্যাক্ট, সরি, সাইট স্কোর পাবেন। মানে দুই দুই বছর হলে ইম্প্যাক্ট ফ্যাক্টর, আর 3 বছরের হিসাব হলে সাইট স্কোর পাবেন। এগুলো আপনাদের বের করা লাগবে না, আপনারা যে কোনো জার্নালের নাম লিখে সার্চ করলে এটা এখানে বলে দেবে। আচ্ছা, যেমন আমাদের দুজন শিক্ষার্থীর সাথে আমি 12 তারিখে যে আর্টিকেলটা জার্নালে সাবমিট করলাম, সেই জার্নালের নাম হচ্ছে হেলিয়ন। তা আমি দেখি এখানে, এই যে আপনারা এখানে গিয়ে টাইটেল, মানে এই যে স্কোপাসের সোর্সে গিয়ে টাইটেল দিয়ে সার্চ করবেন। টাইটেল, যে কোনো জার্নালের নাম যেখানে সার্চ করেন, যেমন ধরেন আমি লিখলাম এখানে, আমরা প্রশ্ন 10 মিনিট পরে নেব, লং প্রশ্ন নেব আজকে। এই যে আমরা হেলিয়ন, হেলিয়ন মানে জার্নালের নাম লিখে সার্চ করলাম। এই যে জার্নালটা হচ্ছে স্কোপাসের তালিকাভুক্ত, এবং এটা সাইট স্কোর হচ্ছে 5.6। 5.6 মানে এই জার্নালে প্রকাশিত হওয়া আর্টিকেল গুলো প্রতি 3 বছরে গড়ে 6টা করে সাইটেশন পায়। এই হিসাব আপনার রাখা লাগবে না, জার্নালই রাখবে। আচ্ছা, অনেক বলতে পারেন যে ভাই সাইড সাইড স্কোর কত হইলে ভালো, আসলে এভাবে বলা যায় না, যেহেতু ফিল্ড টু ফিল্ড ভ্যারি করে। তবে ইন জেনারেল যদি বলি, কোনো জার্নালে যদি সাইড স্কোর 1 থেকে 3 থাকে তাহলে ভালো, 3 থেকে 5 থাকলে বলা যায় খুবই ভালো, 5-এর উপর থাকলে আমি মনে করি আউট অফ দ্য ওয়ার্ল্ড, খুবই খুবই ভালো। ঠিক আছে, যদিও এটা ব্যাকগ্রাউন্ড ভেদে ভিন্ন হয়, অনেক সোশ্যাল ফিল্ডে বা কলা অনুষদের সাইড স্কোর কম হলেও ভালো, এগুলো ভিন্ন কথা। কিন্তু আমি বলছি ইন জেনারেল যদি বলি, সাইড স্কোর 1 থেকে 5-এর মধ্যে হইলেও খুবই ভালো, আর 5-এর বেশি হইলে তো খুবই ভালো। ঠিক আছে, কিছু কিছু জার্নাল আছে যেগুলো আউট অফ দ্য ওয়ার্ল্ড, কিছু কিছু পাবলিশার বা জার্নাল, যেমন ধরেন মেডিকেল ব্যাকগ্রাউন্ডে আপনারা জানেন ল্যান্সেট, ল্যান্সেট নামক এর নাম আপনারা শুনছেন। ল্যান্সেটের ইম্প্যাক্ট ফ্যাক্টর হচ্ছে 168, আউট অফ দ্য ওয়ার্ল্ড। মানে এখানে একটা আর্টিকেল থাকলে আজীবন বসে বসে ফুল ফান্ডেড স্কলারশিপ খেতে পারবেন। ঠিক ঠিক আছে, ল্যান্সেট। আবার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং ফিল্ডে হলো নেচার। আমরা যদি নেচার পাবলিশার ইম্প্যাক্ট দেখি, নেচার ইম্প্যাক্ট ফ্যাক্টর, নেচারের অনেক বেশি, মানে 40 এরকম। না, নেচারের হচ্ছে 69, 69, অনেক অনেক বেশি। এগুলো আউট অফ দ্য ওয়ার্ল্ড, মানে এগুলো কাইন্ড অফ ব্যতিক্রম, মানে এদের সাথে তারা তুলনা হবে না। অ্যাজ ইউজুয়াল আমরা বলতেছি আর কি। বেশিরভাগ জার্নালে দেখবেন ইম্প্যাক্ট ফ্যাক্টর 0 থেকে 2 এর মধ্যে। ঠিক আছে, আর 2-এর বেশি বলাগুলো খুবই ভালো। আচ্ছা, তো যেটা বললাম আর কি, যে কোনো জার্নালের নাম স্কোপাস ওয়েবসাইটে গিয়ে সার্চ করলে তার এটা জানা যাবে। যদি ওই জার্নালটা স্কোপাস ওয়েবসাইট বা ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটে না পাওয়া যায়, তাহলে ধরে নিতে হবে যে জার্নালটা হয়তো দুর্বল, মাঝারি, অথবা ভুয়া। ভুয়া কিনা সেটা আগামী ক্লাসে বুঝবেন, আগামী ক্লাসের আলোচনা। তো যেটা বললাম যে এই হলো সাইট স্কোর বা ইম্প্যাক্ট ফ্যাক্টর। তো আপনি যে জার্নাল আর্টিকেল প্রকাশ করবেন, বা যে আর্টিকেলটা থেকে আপনি তথ্য নেবেন আপনার গবেষণায়, সেই আর্টিকেলটা যত হাই র্যাঙ্কের হবে, তত কিন্তু আপনার পেপারের মান বাড়বে, কারণ জার্নাল এগুলো অটোমেটিক সফটওয়্যার দিয়ে কিন্তু মনিটর করে। ঠিক আছে, এটাই বলা আমার মেইন মেইন উদ্দেশ্য। আচ্ছা, এখানে অনেকেই আছেন যে ভাই আমি তো লয়ের শিক্ষার্থী, আমার ফিল্ডে কোন জার্নাল আছে, এগুলোর ইম্প্যাক্ট ফ্যাক্টর কত? ভাই আমি তো আহ, ইতিহাসের শিক্ষার্থী, ভাই আমি তো ইঞ্জিনিয়ারিং, ভাই আমি সিএসসি। স্কোপাসের ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে সোর্সে গিয়ে সাবজেক্ট এরিয়াতে ক্লিক করবেন। সোর্সে গিয়ে সাবজেক্ট এরিয়া, এইবার আপনার সাবজেক্টের নাম দিয়ে দিলেই, আমি লিখলাম ল, আমি যদি ল লিখি, এই যে লয়ের অন্তত 1000 জার্নাল আছে দুনিয়াতে ভালো। এই যে লয়ের 1124টা, যে যার নাম লিখে দিয়েছে, আমি ল কেটে অন্য যে কোনো নাম দেই। আমাদের ব্যাচে সবচেয়ে বেশি আমাদেরকে মানে কমপ্লেইন করে হচ্ছে যে বিজনেস ব্যাকগ্রাউন্ডের, এরা বলে ভাই আমাদের তো জার্নাল কম, আর্টিকেল কম, স্কোপ কম। বিষয়টা এরকম না, আপনি যদি সাবজেক্ট এরিয়ায় যান, দেন হচ্ছে বিজনেস লেখেন, এই যে আমি লিখলাম বিজনেস, এই যে বিজনেস, দেন আমি অ্যাপ্লাইতে ক্লিক করলাম, দেখেন ওয়ার্ল্ড ওয়াইড স্কোপাস ইন্ডেক্স বিজনেসের জার্নাল আছে 2196টা। এই 2196টা জার্নালে আপনি আর্টিকেল পাবলিশ করতে পারবেন, বিজনেস ব্যাকগ্রাউন্ডের জার্নাল এগুলো। ঠিক আছে, এরকম সাবজেক্ট বেস সব জার্নালই এখানে আছে। আমি যদি সাবজেক্ট এরিয়ায় যাই, এখানে লেখা আছে আর্টস এন্ড হিউম্যানিটিজ, বায়োকেমিস্ট্রি, জেনেটিক্স, মলিকুলার বায়োলজি,
সবারটা আসলে এইভাবে একটা একটা করে দেখানো সম্ভব না, প্রসেসটা শিখলে হবে, আপনি আপনারটা খুঁজে নিলেই হবে, ঠিক আছে? সাবজেক্ট দিয়ে খুঁজতে না পারলে ডিসিপ্লিন মানে বড় এরিয়া দিয়ে খুঁজলে হবে। দেখেন বায়োটেকনোলজি, জেনেটিক্স, এটা হচ্ছে 3230টা আছে। তো যেটা বলছিলাম আর কি, যে এরকম প্রত্যেকটা সাবজেক্টের জার্নাল গুলো এবং তাদের সাইট স্কোর গুলো এখানে পাবেন, যেগুলা একদম ফার্স্ট সেকেন্ড মানে এই ফিল্ডের টপ জার্নাল যারা, সেগুলা তো বেশি হবেই, মানে সেগুলা তো বেশি হবেই, কিন্তু এভারেজে দেখবেন বেশিরভাগ জার্নালই আপনার 2 3 4 এরকমই ইম্প্যাক্ট ফ্যাক্টর হয়, ঠিক আছে? তো এখানে গিয়ে সাবজেক্ট ওয়াইজও আপনারা জার্নাল খুঁজতে পারবেন। অনেকে আর্টিকেল পাবলিশ করবেন, জার্নাল খুঁজে পান না, আমাদেরকে নক দেন, স্কোপাসের ওয়েবসাইটে গেলেই আপনি পাবেন, ঠিক ঠিক আছে? এই আর কি। আর এখান থেকে এটা স্কোপাসের যদি অ্যাকাউন্ট থাকে, অ্যাকাউন্ট আসলে সবার থাকে না, এটা হচ্ছে যে ইউনিভার্সিটি কেন্দ্রিক অ্যাক্সেস হইলে এখান থেকে রেগুলার ডাউনলোডও করা যায় আর কি। ডাউনলোড আপাতত না করতে পারলে সমস্যা নেই। আমি যেটা বললাম আর কি, যে স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে বা ওয়েব অফ সায়েন্সের ওয়েবসাইটে গিয়ে আমরা চাইলে পার্টিকুলার এরকম জার্নালের নাম বা সাবজেক্ট ওয়াইজ জার্নালের নাম আমরা খুঁজতে পারবো। আমি স্কোপাস দেখাই দিচ্ছি, আপনার সমগ্র ওয়েব অফ সায়েন্স খুঁজলে হবে, দুইটার লিস্ট ঘুরে ফিরে একই আসলে, ঠিক আছে? তাইলে যেটা বললাম, যেই আর্টিকেল থেকে আপনি তথ্য নিচ্ছেন সেই আর্টিকেলটা স্কোপাস ইন্ডেক্স জার্নালের কিনা সেটা গুরুত্বপূর্ণ। কেন গুরুত্বপূর্ণ, যেটা আমি যেটা বললাম, এই যে গত রবিবারে আর্টিকেল সাবমিট করলাম, সেখানে ওরা বলে দিছে যে প্রত্যেকটা আর্টিকেল কোন কোন জার্নালে, প্রত্যেকটা আর্টিকেলের সাইটেশন কত, সব অ্যানালাইসিস ওরা মেশিন লার্নিং সফটওয়্যার দিয়ে অটো বের করে দিছে। আমাদের ব্যাচের কোনো শিক্ষার্থী, উনি ইডেনে পড়েন আর কি, মানে মাত্র থার্ড ইয়ারে। তো উনি গত ব্যাচের আগের ব্যাচের শিক্ষার্থী ছিল, ব্যাচে অ্যাসাইনমেন্ট দিছি, উনারটা আমরা টপ পাবলিশারের জার্নালে জমা দিছি, ওটা পাবলিশ হয়ে গেছে, কিন্তু ওই পেপারে দুর্বলতা ছিল যে অনেকগুলা পুরাতন আর্টিকেল ব্যবহার করছিল, পরে আমরা আবার এটা রিভাইজ করে জার্নালে জমা দিছি। তো যেটা বললাম, এগুলা কিন্তু সূক্ষ্ম জিনিস, একটু খেয়াল রাখতে হবে। কাজ করতে করতে অভিজ্ঞ হয়ে গেলে এত কিছু ধরে ধরে খেয়াল রাখা লাগে না, এমনি পারা যায়, কিন্তু তবু যারা আমরা নতুন, তার জন্য এরকম ধরে ধরে শেখাটাই দরকার। এই গেল ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইড স্কোরের কথা। আপাতত এরকম মনে রাখেন যে ইম্প্যাক্ট ফ্যাক্টর থাকলে জার্নালটা ভালো, সাইড সাইড স্কোর থাকলে জার্নালটা ভালো। আচ্ছা, এটা হচ্ছে চেক করবো ওয়েব অফ সায়েন্স বা স্কোপাসের ওয়েবসাইটে। আরেকটা প্রশ্ন অনেকে করবেন যে ভাই, Q1 Q2 জার্নাল মানে কি? যেমন আমার প্রথম রিসার্চ আর্টিকেলটা পাবলিশ হয়েছে Q2 জার্নালে, পরেরটা পাবলিশ হয়েছে Q1, মানে আমার যতগুলো আর্টিকেল আছে এর মধ্যে আমার জানা মতে 6টা Q1-এ, বাকিগুলা Q2-তে, ঠিক আছে? এখন Q1 Q2 মানেটা আসলে কি, Q1 জার্নাল কি, Q2 মানে কি? বিষয়টা হলো, স্কোপাস তার অধীনস্থ যত জার্নাল আছে সবগুলো জার্নালকে সাবজেক্ট ভিত্তিক 4টা ক্যাটাগরিতে ভাগ করছে, সাবজেক্ট ভিত্তিক 4টা ক্যাটাগরিতে। আবারও বলি, স্কোপাসের আন্ডারে সমস্ত জার্নালই ভালো। আবার এই ভালোকে তারা 4টা ক্যাটাগরিতে ভাগ করছে, এই 4টা ক্যাটাগরিকে বলে কোয়ার্টাইল 1, কোয়ার্টাইল 2, কোয়ার্টাইল 3, কোয়ার্টাইল 4। Q1 মানে ধরেন আপনি একটা আর্টিকেল পাবলিশ করলেন, লেখা আছে যেটা নিউট্রিশন ফিল্ডে Q1, তার মানে এই জার্নালটা নিউট্রিশন ফিল্ডে সেরা 25% জার্নালের অন্তর্ভুক্ত। বলতে পারেন যে ভাই আমি কেমনে বুঝবো এটা Q1 কিনা? দেখেন, আমরা তো ধরেন স্কোপাসে কি, আমি হয়তো এগ্রিকালচারের শিক্ষার্থী, আমি এগ্রিকালচারের জার্নাল লিখে সার্চ করলাম, একটু ওয়েট, স্কোপাস আমাকে বলতেছে যে আপনার ব্যাকগ্রাউন্ডে 3000 জার্নাল এখানে আছে। আমি চিন্তা করলাম আমি যেহেতু স্টুডেন্ট, Q1-এ পাবলিশ করা আমার জন্য কঠিন, আমি Q2-তে করবো, Q2। তাহলে আমি যে Q2-তে করি, দেন অ্যাপ্লাই ক্লিক করলাম, অ্যাপ্লাই। আমাকে এখন Q2 জার্নাল গুলো দেখে, দেখেন যে Q2 মানে এই যে এই ফিল্ডে, এগ্রিকালচার ফিল্ডে আমাকে Q2 জার্নাল গুলো দেখাচ্ছে। তো আমি বলবো যারা আমরা নতুন, তাদের লেখা যদি খুবই হাই কোয়ালিটি বলে Q1-এ দেওয়া ভালো। ইভেন আমি আমাদের ব্যাচের যে অ্যাসাইনমেন্ট দিই বা ব্যাচ থেকে যারা আর্টিকেল রেডি করে ফেলতে পারে, আমি সবসময় Q1-এ দেওয়া ট্রাই করি, অথবা Q2-তে দিই। আমি বলবো নতুনদের জন্য Q3 বা Q2 টার্গেট করা ভালো। Q1 Q2 Q3 Q4 সবই ভালো, কিন্তু ভালোর মধ্যে ধরেন Q1 ভালো, কিন্তু Q1 তো অনেক হাই লেভেল। আপনারা যখন যদি আর্টিকেল রেডি করতে পারেন কোর্স শেষে, তাহলে Q2টা টার্গেট টার্গেট করবেন, মানে এই ফিল্ডে সেরা 50% জার্নালের মধ্যে আপনার আর্টিকেলটা পাবলিশ করার চেষ্টা করবেন। এটাকে বলে Q1 Q2, ঠিক আছে? আচ্ছা, আমাদের ক্লাস প্রায় শেষ পর্যায়ে, আর অল্প আছে। আচ্ছা, ইন্ডেক্সিং নামে একটা জিনিস আছে, ইন্ডেক্সিং, এগুলা মানে কনসেপ্ট গুলো ক্লিয়ার হওয়া লাগবে আমাদের সামনে, যেহেতু অনেক অ্যাডভান্স ক্লাস আসবে। ইন্ডেক্সিং বিষয়টা কি? দেখেন, আমরা জানি যে যে ইউনিভার্সিটি গুলোকে ইউজিসি স্বীকৃতি দেয়, সেই ইউনিভার্সিটি গুলোকে আমরা বলি হ্যাঁ এগুলো বাংলাদেশের স্বীকৃত ওয়েবসাইট। ঠিক তেমনি ওয়ার্ল্ড ওয়াইড এমন কিছু ডেটাবেস বা কোম্পানি আছে, তারা যাদেরকে স্বীকৃতি দেয় সেই জার্নাল গুলোকে আমরা ভালো বলি। যেমন স্কোপাস একটা বড় কোম্পানি, ওয়েব অফ সায়েন্স এটা একটা বড় কোম্পানি। তারপর বিজনেস ব্যাকগ্রাউন্ডের জন্য হচ্ছে অস্ট্রেলিয়ান বিজনেস ডিন কাউন্সিল, এবিডিসি জার্নাল লিস্ট। যারা বিজনেস ব্যাকগ্রাউন্ডে আছেন গুগল করবেন এবিডিসি জার্নাল লিস্ট, দেখবেন বিজনেস ব্যাকগ্রাউন্ডে হাজার হাজার জার্নাল পাবেন। এগুলো ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত। পাবমেড একটা স্বীকৃত ইন্ডেক্স, পাবমেডে কোনো আর্টিকেল পাওয়া গেলে আর্টিকেলটাকে আমরা ভালো আর্টিকেল বলি।
দোয়াজ একটা স্বীকৃত, যে নামগুলো বললাম, গুগল করলেই ভালো ইন্ডেক্স গুলোর নাম পাবেন। ঠিক আছে, তো এই স্বীকৃত ইন্ডেক্সে আর্টিকেল পাবলিশ করলে এই আর্টিকেলটা আপনার স্কলারশিপে কাউন্ট হবে এবং ভালো যে কোনো জায়গায় আপনি শো করতে পারবেন। একটা আর্টিকেল হলো এনাফ, বেশি আর্টিকেল লাগবে না। এই হলো ইন্ডেক্সিং এর বিষয়। ইন্ডেক্সিং মানে তালিকাভুক্ত হওয়া, আপনার আর্টিকেলটা কোন কোন ইন্ডেক্সে আছে। তো যেগুলো Q1 Q2 জার্নাল, ওগুলো দেখবেন দুনিয়ার সব ভালো ইন্ডেক্সে তাদেরকে পাওয়া যাবে। ঠিক আছে। আচ্ছা, শীটের লাস্ট যে জিনিসটা আছে, এটা অবশ্য জাস্ট অ্যাড করলাম বাড়তি হিসাবে বলা যায়, সীমাগো জার্নাল র্যাঙ্কিং। সীমাগো জার্নাল র্যাঙ্কিং মানে হচ্ছে দুনিয়ার যত র্যাঙ্কিং এ জিনিস আছে, কোন জার্নাল ভালো, কোন দেশ ভালো, কোন দেশ রিসার্চে কত দূর আগালো, মানে দুনিয়ার রিসার্চ বেস যত র্যাঙ্কিং আছে সেটা পাবেন এই ওয়েবসাইট। এটা আমাদের ক্লাস টপিক রিলেটেড ভাবে না, আপনি সীমাগো জার্নাল লিখে সার্চ করলেই পাবেন, সীমাগোর ওয়েবসাইটটা পাবেন। এই ওয়েবসাইটে দুনিয়ার সব র্যাঙ্কিং পাবেন রিসার্চের ভিত্তিতে। যেমন আপনার ফিল্ডে সেরা জার্নাল কোনগুলো র্যাঙ্কিং এ, কোন দেশ আপনার, মানে ধরেন এগ্রিকালচার ফিল্ডে কোন দেশ র্যাঙ্কিং 1 নাম্বার, এরকম অনেক র্যাঙ্কিং এখান থেকে বের করা যায়। এই যে কান্ট্রি র্যাঙ্কিং যদি আমি ক্লিক করি, দেখেন বর্তমান বিশ্বে ইউএসএ 1 নম্বরে আছে, চায়না 2 নম্বরে আছে, রিসার্চ আর্টিকেলের দিক দিয়ে আর কি। কেউ কি বলতে পারবেন যে বাংলাদেশ কত কত নাম্বারে আছে? কেউ কি গেস করতে পারবো? কেউ কি বলতে পারবো যে এই বাংলাদেশ কত নাম্বারে আছে? এই তো মনে হয় 196, মানে এত পিছে। আচ্ছা, ওয়ার্ল্ড ওয়াইড রিসার্চের যে র্যাঙ্কিং কান্ট্রি ভেদে স্কোপাস ইন্ডেক্স জার্নালের উপর ভিত্তি করে, মানে আর্টিকেলের উপর ভিত্তি করে, বাংলাদেশ আমরা গত গত ব্যাচে চেক করছি, বাংলাদেশ 61 নম্বরে আছে। এই যে বাংলাদেশ 61 নাম্বার আছে, বাংলাদেশের পরে আছে জর্দান, লিথুনিয়া, আগে আছে আলজেরিয়া। এটা হচ্ছে রিসার্চ আর্টিকেলের উপর ভিত্তি করে। ঠিক ঠিক আছে, 61 নাম্বার। আচ্ছা, আরেকটা প্রশ্ন করি তো, স্কোপাস ইন্ডেক্স যে 45,000 জার্নাল আছে, স্কোপাস ইন্ডেক্সের 45,000 জার্নাল আছে, এর মধ্যে কয়টা জার্নালের মালিকানা বাংলাদেশ ভিত্তিক বলতে পারবেন? মানে গেস করতে পারবেন? আমার ধারণা এটা কেউ গেস করতে পারবেন না। মানে স্কোপাস ইন্ডেক্স 45,000 জার্নাল আছে যেগুলো স্কোপাস স্বীকৃতি দেয়, সেই জার্নালের মধ্যে কয়টা জার্নালের মালিকানা বাংলাদেশ ভিত্তিক, মানে বাংলাদেশ থেকে হয় আর কি। ইয়াল্লাহ, শাহিনা বেগম আপু দেখি খুবই, মানে কি বলবো, মানে নৈরাশ্যবাদী। একজন বললেন 45,000-এর মধ্যে 100, একজন বললেন 2 থেকে 5, একজন বললেন 1, একজন বললেন 50টা। দেখেন, ওয়ার্ল্ড ওয়াইড 45,000, বাংলাদেশে কি এত কম হবে? একজন বললেন 5,000। উত্তর হচ্ছে স্কোপাস ইন্ডেক্সে জার্নাল 45,000, এর মধ্যে বাংলাদেশি মালিকানা, বাংলাদেশ বেস, বাংলাদেশি ডোমেইনে আর কি জার্নাল আছে হচ্ছে 11টা, তার মধ্যে 3টা আবার স্কোপাস থেকে এখন ইনঅ্যাক্টিভ, মানে 8টা। আমি গত বছর আমাদের গ্রুপে পোস্ট করছি, গত বছরের ডেটা আমার জানা আছে, স্কোপাস ইন্ডেক্স মাত্র 8টা জার্নাল বাংলাদেশ ভিত্তিক। ঠিক আছে, এর মধ্যে একটা স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির, একটা হচ্ছে আইসিসিডিআরবি, ব্যাংকিং এর একটা আছে, এরকম মানে এগ্রিকালচার ইউনিভার্সিটি মেবি একটা। টোটাল মাত্র 8টা জার্নাল আর কি। এখন এমন এমন না যে আমরা এই জার্নালগুলোর বাইরে আর্টিকেল পাবলিশ করতে পারবো না, মানে এগুলোর মালিকানা হচ্ছে বাংলাদেশ ভিত্তিক আর কি। ঠিক আছে, মাত্র 8টা, যেখানে ইন্ডিয়ার আছে 1,000 প্লাস মেবি, পাকিস্তানের আছে প্রায় 300, বাংলাদেশের অনেক কম। এই জায়গাটাতে আমি মনে করি আমরা অনেক পিছিয়ে আছে। যাই হোক, সব ধরনের র্যাঙ্কিং এখানে পাবেন। আপনার যদি মন চায় যে বর্তমানে রিসার্চে বাংলাদেশের কোন ইউনিভার্সিটি আগে আছে, বা ওয়ার্ল্ডের কোন ইউনিভার্সিটি আগে আছে, বা আপনার সাবজেক্টে কোন ইউনিভার্সিটি 1 নম্বরে, এখান থেকে খুঁজতে পারবেন না। এই ঘাটাঘাটি করলে এগুলা পারবেন। আমি আর দেখালাম না, শুধু শুধু ঝগড়াঝাটি। আচ্ছা, এই গেল আমরা একটা ভালো আর্টিকেলের বৈশিষ্ট্য জানলাম, জার্নালের বৈশিষ্ট্য জানলাম। আর গবেষকদের বৈশিষ্ট্য যদি জানতে চান, দেখবেন গুগল স্কলারে সার্চ করলে গবেষকদের প্রোফাইল দেখা যায়। এই যে গবেষকদের প্রোফাইল, আমি একজন গবেষকের প্রোফাইলে ঢুকলাম, এই যে একজন গবেষকের প্রোফাইলে ঢুকলাম, উনি একটা ইউনিভার্সিটির প্রফেসর, উনার সাইটেশন হচ্ছে 593টা সাইটেশন। আর উনার এইচ ইন্ডেক্স 14। এইচ ইন্ডেক্স 14 মানে কি, এটা অনেকে জানেন না। আগের ব্যাচে প্রশ্ন করছেন বলে, একদিন প্রশ্ন করছেন, উত্তর দিয়েছিলাম, এই জন্য এই ব্যাচে সেইটা নাই, তাও বলছি। এইচ ইন্ডেক্স 14 মানে উনার 14টা আর্টিকেল অন্তত 14 বার সাইটেশন পাইছে। এইচ ইন্ডেক্স 14 মানে উনার 14টা আর্টিকেল অন্তত 14 বার সাইটেশন পাইছে। আর I10 ইন্ডেক্স মানে, দেখেন I10 ইন্ডেক্স ওনার 15, মানে উনার 15টা আর্টিকেল অন্তত 10 বার, মানে সাইটেশন 10-এর ঘর পূর্ণ করছে ওনার অন্তত 10টা আর্টিকেল। ঠিক আছে, তো সাধারণত আমরা যে কোনো গবেষককে জাজ করি তার এইচ ইন্ডেক্স দিয়ে। আরো অনেক বিষয় এখানে জড়িত, জাস্ট ইন জেনারেল দেখালাম আগে। ঠিক আছে, তো এই ছিল আজকে ক্লাসের কন্টেন্ট। আমি আগের ব্যাচে কিন্তু ক্লাসের মাঝখানে অনেক কোশ্চেন নিছি, তো আমার সেই অভিজ্ঞতা বলে এই ক্লাসের মাঝখানে বেশি কোশ্চেন নিলে
যারা রেকর্ডিং দিয়ে ক্লাস করবে তারা খেই হারাবে, আবার যারা রানিং ক্লাস করতেছে তারাও অনেক সময় রিলেট করতে পারে না। ঠিক ঠিক আছে। তো এই ছিল আজকের ক্লাসে আমাদের ডিরেক্ট রেগুলার কন্টেন্ট। আমরা আজকে ক্লাসে কি শিখলাম আমি 2 মিনিটে সামারি করি, দেন আপনাদের প্রশ্ন দেবো। সবাই হ্যান্ড রেজ করে রাখুন যারা প্রশ্ন করতে চান, বা চ্যাট বক্সে বলে রাখুন। আমরা আজকে ক্লাসে শিখলাম যে রিসার্চের কাজ করতে গেলে কিছু পার্ট লিখতে হয়, ইন্ট্রোডাকশন, লিটারেচার রিভিউ, এরকম পার্ট লিখতে হয়, ডিসকাশন। এই পার্টগুলো লিখতে হলে অন্যজনের কাছ থেকে তথ্য ধার করতে হয়, এই জন্য অন্যদের আর্টিকেল আমাদের খুঁজে পাওয়া লাগবে। বা কোথায় আর্টিকেল খুঁজবো, তো কোথায় আর্টিকেল খুঁজবো আমরা অনেকগুলো নাম বললাম, যেমন ইঞ্জিনিয়ারিং এর জন্য IEEE এক্সপ্লোর, বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের বিভিন্ন ওয়েবসাইটের নাম বললাম যেখানে গেলে সব ব্যাকগ্রাউন্ডের আর্টিকেল পাওয়া যায়। আবার সাবজেক্ট স্পেসিফিকও বললাম, গুগল করলে আপনারা পাবেন। অর্থাৎ কোন কোন জায়গায় আমরা আর্টিকেল সার্চ করবো, জায়গাগুলোর নাম আমরা জানলাম। এরপর আর্টিকেল সার্চ করব কিভাবে, সেই মেথডটা আমরা ইন জেনারেল 10 মিনিটে জানলাম, যে এই কিওয়ার্ডের মাধ্যমে বা এন্ড এর মাধ্যমে, এক্সাক্ট ফ্রেজ মানে কোটেশনের মাধ্যমে আমরা সার্চ করব। আর ক্লাসের পরের অংশটাতে আমরা খুব গুরুত্বপূর্ণ বিষয় কভার করেছি, যে এত আর্টিকেল যে আমাদেরকে অনলাইনে দেখায়, সেখান থেকে আর্টিকেল বেছে নেব কোন বৈশিষ্ট্যের ভিত্তিতে। আমরা বললাম যে আর্টিকেলটা রিলেভেন্ট হলে নেবেন, আপ টু ডেট নেওয়ার চেষ্টা করবেন, মানে যত নতুন আর্টিকেল নেওয়া যায়, নতুন ডেটা নেওয়া যায়। আর্টিকেলের সাইটেশনটাও দেখবেন, সাইটেশনটা ভালো হলে আপাতত সেই আর্টিকেলটাকে আমরা ভালো বলতে পারি। আবার আর্টিকেলটা যেই জার্নালে পাবলিশ হয়েছে তার ইম্প্যাক্ট ফ্যাক্টর বা সাইট স্কোর যে কোনো একটা দেখবেন। আর এটা শুধু আপনার আর্টিকেল কারো কাছ থেকে নেওয়ার ক্ষেত্রে না, নিজের আর্টিকেল প্রকাশ করার ক্ষেত্রে এগুলো মাথায় রাখবেন। যে কোনো জার্নালকে চিনতে হলে তার ইন্ডেক্সিং দেখাটা খুব গুরুত্বপূর্ণ। আর আরো কিছু বিষয়ে কথা হলো, খুব ইজি জিনিস, ইজি কিন্তু গুরুত্বপূর্ণ, নতুনদের জন্য আমি মনে করি গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এই ছিল আমাদের আজকে ক্লাস। আগামী ক্লাসটাও ইজি, একটু ভারী কথাবার্তা আসবে 3 নাম্বার ক্লাস থেকে। তো প্রশ্ন করার আগে আমি বলবো, যেটা বলছিলাম যে পঞ্চম লেকচারের মধ্যে লিভ নেওয়ার যেমন সুযোগ আছে, তবু এখানে যারা আছেন অনেক সিনিয়র আছেন, অনেক সিনিয়র ফ্যাকাল্টি মেম্বাররা আছেন, যদি মনে হয় আপনার শিক্ষার্থীদের উপকার হবে তাহলে ওনাদেরকে কোর্সে যুক্ত করতে পারেন আগামী ক্লাসের আগে আগেই। সব ডিটেলস বলে চ্যাট গ্রুপে অ্যাড দিতে পারেন, বা আপনার কোনো ফ্রেন্ড করলে ফ্রেন্ডকেও অ্যাড দিতে পারেন। পরবর্তীতে নিজেরা কোলাবোরেটিভলি কাজ করতে পারবেন যখন আমরা অ্যাসাইনমেন্ট দেবো, আর্টিকেল পাবলিকেশন হতে সুবিধা হবে। মানে চাইলে আপনি লিভও নিতে পারবেন, চাইলে কাউকে ব্যাসে যুক্ত করতেও পারবেন। ওই একটা দুইটা লেকচার ওদেরকে দিয়ে দেওয়া হবে, এই আর কি। তো আজকের মূল ক্লাস এতটুকুই। এবার আমি প্রশ্ন পর্বে চলে যাব। প্রশ্ন পর্ব আমাদের চলবে 25 মিনিট। প্রথমেই বলি, আমরা প্রথম প্রশ্নগুলা নেব হচ্ছে কন্টেন্টের জন্য, মানে আজকে ক্লাসে যা আলোচনা হয়েছে সে আলোচনার উপর কোশ্চেন নেব। আর যেহেতু আজকে প্রথম ক্লাস, কোর্স নিয়ে অনেকে প্রশ্ন করবেন ভাই ভিডিও দেওয়া হবে কিনা, উত্তর হচ্ছে ভিডিও দেওয়া হবে। কয়দিন ক্লাস হবে, শনি সোম বুধ, দুইটা শিডিউলে ক্লাস হবে। এরকম অনেক প্রশ্ন করবেন, অনেকে বলবেন যে আর্টিকেল পাবলিশ কিভাবে করব, এটা অন্য ক্লাসের আলোচনা। অনেকে বলবেন রিসার্চ টপিক কি, মানে এরকম পুরো কোর্সের অনেক কন্টেন্ট ভিত্তিক অনেক প্রশ্ন হয়তো অনেকে করে ফেলবেন, যেটা আজকে ক্লাসের সাথে রিলেভেন্ট না। আমি বলবো যে প্রশ্নগুলো আজকের ক্লাসের সাথে রিলেভেন্ট করবেন, আর ব্যক্তিগত যে প্রশ্ন বা ওভারঅল রিসার্চ ব্যাচ বিষয়ক প্রশ্ন, এটা আমাকে বা কোর্স কোঅর্ডিনেটরকে করবেন। ঠিক আছে। এইবার আমি যারা হ্যান্ড রেজ করেছেন, শাহিনা বেগম শান্তা আপনি হ্যান্ড রেজ করেছেন, কোনো কোশ্চেন থাকলে বলবেন। আব্দুল মালিক আপনি হাত তুলেছিলেন, তারপর আবার হ্যান্ড রেজ কমাই ফেলছেন। মোহাম্মদ আব্দুল আপনাকে আমি আনমিউট করলাম। আজবাবুল মাহমুদ, আরিফুল্লাহ জি বলুন, মানে যিনি অ্যাভেলেবেল আছেন বলুন। এমআর খান জি প্রশ্ন করুন, একজন একজন করে প্রশ্ন করুন। শনি সম্বুধ ক্লাস হবে। জি, আমার প্রশ্নটা হচ্ছে যায় যে স্কোপাস অ্যাকাউন্ট কিভাবে আমি ক্রিয়েট করব। আপাতত স্কোপাস অ্যাকাউন্ট আপনার না থাকলে কোনো সমস্যা নাই, এটা ইউনিভার্সিটির সাথে স্কোপাসের চুক্তি না থাকলে আপাতত পারবেন না। আপাতত এটা লাগবেও না, আমার নিজেরই নাই, কোনো লাগবে না। স্কোপাসে সবকিছুই গুগলে সার্চ করে করেই পাওয়া যায়, আপাতত লাগবে না। আ- তারপর আচ্ছা, ঠিক আছে। প্রশ্ন না থাকলে লিভ নিতে পারবেন, কন্টেন্ট এখানে শেষ। বা অন্যদের প্রশ্নগুলো শুনতে পারেন, কারণ তাহলে অনেক গুরুত্বপূর্ণ জিনিস হয়তো চলে আসতে পারে। জি যারা হাত তুলছেন আমি আনমিউট করে দিই, প্রশ্ন করুন। হ্যালো। জি বলুন বলুন। আচ্ছা, আপনি প্রথমত আপনাদের লেকচারের জন্য আপনাকে ধন্যবাদ। আর যেটা জানার ছিল সেটা বিভিন্ন সময় এই ভাই, জার্নাল একটু কি জোরে বলা 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 যাবে, খুব মানে খুব। হ্যাঁ, ডেফিনেটলি। আচ্ছা, জি এখন বলুন, হ্যালো। এখন বলুন। আচ্ছা, প্রথমত ধন্যবাদ আপনাকে আপনার লেকচারের জন্য। আর আমার যেটা জানার ছিল, আমরা যদি কখনো একটা আর্টিকেল সার্চ করার জন্য কোনো পাবলিশারের ওয়েবসাইটে যাই, তখন দেখা যায় যে এক্সেস পাই না আর কি। ঠিক আছে, ওইসব পাবলিশারে এই ক্ষেত্রে কি করা যায়?
আচ্ছা আচ্ছা, এটা নিয়েও কিন্তু আমাদের ক্লাস আছে, আগামী ক্লাসটাই কিন্তু এটা নিয়ে আর্টিকেল অ্যাক্সেস, ঠিক ঠিক আছে? ওকে 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 ঠিক জি আছে, থ্যাংক ইউ নাম্বার ওকে জি ওকে। একজন বললেন যে যে আমি চ্যাট বক্সের প্রশ্নগুলো নেবো, আগে যারা হ্যান্ড রেজ করছেন বলুন। আমি আনমিউট করে দিছি যারা হ্যান্ড রেজ করছেন, রাজু দাস, তারপর আরো যারা আছেন। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ আপনাকে। অনেক সুন্দর লেকচার হয়েছে। আমি যেটা জানতে চাচ্ছিলাম, আপনারা যেটা সার্টিফিকেট দেওয়ার কথা বলেছেন, এখানে কি আপনারা টপিকস দিয়ে দেবেন, ওইটা নিয়ে আমরা মানে প্রেজেন্টেশন করব না, সামথিং আমরা এরকম? বুঝছি না, আমি বলি আমরা হচ্ছে লেকচার নাম্বার 12 এর পরে অ্যাসাইনমেন্ট দেবো। অ্যাসাইনমেন্টটা টপিক আপনি নিজেও ঠিক করতে পারবেন, আমরাও কিছু টপিক সাজেস্ট করব। একদম ইজি অ্যাসাইনমেন্ট, যিনি সবচেয়ে দুর্বল তিনিও পারবেন, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। ওকে। আচ্ছা, স্যার আসসালামু আসসালামু আলাইকুম আলাইকুম। স্যার। আচ্ছা, শাইনা বেগম আপনি আগে বলুন, দেন ভাইয়া বলবেন। হ্যাঁ, আচ্ছা, Q1 Q2 এই অংশটুকু আমি মিস করে গেছি, আমার ফোন আসছিল জি। এটা। আরেকটা হচ্ছে যে ওই যে পার্সোনাল প্রোফাইলে যে কার প্রোফাইলটা কেমন পাবলিকেশনের ক্ষেত্রে এজ, ওকে 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 ওই অংশটুকু ওকে যদি ক্লিয়ার হয়, থ্যাংক ইউ। ওকে, আমি একটু বলছি। Q1 Q2 মানে হচ্ছে, একটু নিজেকে মিউট করুন সাইফুল হাসিম আপনি। আচ্ছা, Q1 Q2 এর বিষয়টা বলি। স্কোপাস ইন্ডেক্স যত জার্নাল আছে সবগুলো জার্নালকে ফিল্ড ভিত্তিক Q1 Q2 Q3 Q4 নামে বলা আছে। যেমন মনে করেন আপু আপনি হচ্ছেন পেডিয়াটিক্স এর, তো পেডিয়াটিক্স এর Q1 জার্নাল বলতে বোঝাবে যে পেডিয়াটিক্স ফিল্ডে যত ভালো জার্নাল আছে তার মধ্যে সেরা 25% জার্নালকে বলবে Q1 জার্নাল। এবং স্কোপাসের ওয়েবসাইটে গেলে ওই কাস্টমাইজ করে সার্চ করা যায়, মানে Q1 এ ক্লিক করে আপনি Q1 জার্নাল গুলাকে আলাদা করতে পারবেন। মানে Q1 বলতে বোঝায় আপনার ফিল্ডের সেরা 25% জার্নাল। আমার কথা বুঝছেন? বুঝেছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন করেছেন যে গুগল স্কলারে কারো প্রোফাইল দেখার যে বিষয়টা, আমি একটু একজন গবেষকের প্রোফাইল দেখেই বলছি যে, যেমন ধরেন এই যে স্ক্রিনে একটা গবেষকের প্রোফাইল দেখা যায়, এখানে তার সাইটেশন লেখা আছে 593টা, মানে তার আর্টিকেল গুলা থেকে এখন পর্যন্ত 593টা আর্টিকেলে তথ্য ব্যবহার করা হয়েছে। আর এইচ ইন্ডেক্স 14, আচ্ছা, এইচ ইন্ডেক্স 14 মানে উনার 14টা আর্টিকেল অন্তত 14 বার সাইটেশন পাইছে। ওনার 14টা আর্টিকেল অন্তত 14 বার সাইটেশন পেয়েছে। আর I10 ইন্ডেক্স মানে হচ্ছে আচ্ছা, উনার কতগুলো আর্টিকেল 10টা সাইটেশন পাইছে, তো ওনার 15টা আর্টিকেল 10টা সাইটেশন পেয়েছে। আপু আমার কথা বুঝছেন? বুঝতে পেরেছি। ওকে ওকে, ঠিক আছে। আরেকজন ভাইয়া প্রশ্ন করতে চাইছেন, বলুন। সাইফুল্লাহ। স্যার আসসালামু আলাইকুম আসসালামু স্যার, আলাইকুম আপনাকে ভাইয়া। অসংখ্য আগে সাইফুল্লাহ ভাইয়া বলুক, দেন আরিফ ভাই আপনি বলবেন, কেমন? আচ্ছা, আসসালামু আলাইকুম ভাইয়া। জি বলুন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা আর্টিকেল সিলেক্ট করব বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে। আসলে আমরা অনেকগুলো আর্টিকেল সার্চ করে পেয়ে যাচ্ছি, কিন্তু আমি ফাইনালি কোনটা আমরা হচ্ছে আমাদের হ্যাঁ, রিসার্চের জন্য রাখবো, কোনটা রাখবো না, হ্যাঁ, এই বিষয়গুলো নিয়ে কনফিউশন আছে আর কি। বিষয়টা হলো কি, ধরেন এবার গিয়েছিলাম জুতা কিনতে, হ্যাঁ, কোন সাইজের জুতা কিনবো বুঝতেছি না, পরে পায়ে দিয়ে দেখলাম যে কোন সাইজের জুতাটা আসলে পায়ে লাগে, ঠিক আছে। জামা কিনতে গেলেও সেম অবস্থা। তো বিষয়টা হ্যাঁ এরকম, আমরা যখন ইন্ট্রোডাকশনের ক্লাসটা করাবো ওটা একদম প্র্যাকটিক্যালি করাবো, তো তখন হ্যাঁ আপনি বুঝতে পারবেন যে ইন্ট্রোডাকশনের যে এলিমেন্ট গুলো আছে সেই এলিমেন্ট গুলা কোন টাইপের আর্টিকেল চায়। আপাতত আপনি আপনার টপিক রিলেটেড আর্টিকেল গুলা নামাই রাখবেন 40টা বা 50টা। নামাই রাখলেই যে সব আর্টিকেল কাজে লাগবে তা না, আমাদের ইন্ট্রোডাকশন ক্লাস করলে বুঝবেন কোন আর্টিকেল গুলো লাগবে কোন আর্টিকেল গুলা লাগবে না। ভাই আমার কথা কথা বুঝছেন? জি 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 ভাই, আচ্ছা আচ্ছা। আরেকটা বিষয় হলো যে আমি কিছু আর্টিকেল কালেক্ট করলাম হচ্ছে ওয়েব অফ সায়েন্স থেকে, আবার কিছু আর্টিকেল দেখা যাচ্ছে স্কোপাস বুঝতে থেকে। পারছি, হ্যাঁ হ্যাঁ। তো বা কিংবা দেখা যাচ্ছে একটা থেকে করলাম, সেই ক্ষেত্রে কিছুটা বাদ পড়ে যায় কিনা, যে না একটা না, থেকে আমি করলাম বলি বাকিগুলো থেকে একটু করলাম না। বুঝতে হবে আমাদের, স্কোপাস ওয়েব অফ সায়েন্স এরা কোনো জার্নাল না, এরা হচ্ছে আর্টিকেলের কালেকশন। হ্যাঁ আমার কথা বুঝছেন? যেমন দাঁড়াল, হ্যাঁ হ্যাঁ সব কোম্পানির কালেকশন, সব কোম্পানির মাল পাওয়া যায়। তো সেই ক্ষেত্রে আপনি শুধু হ্যাঁ স্কোপাস হ্যাঁ ফলো করলে সমস্যা নাই, শুধু ওয়েব অফ সায়েন্স ফলো করলে সমস্যা নেই, সব কোম্পানির মাল আপনার হাতে চলে আসবে। বা আমি যেটা দেখালাম গুগল করে সেটাও দেখালাম আর কি, ঠিক আছে। আচ্ছা, জি জি, আচ্ছা ওকে। আচ্ছা, থ্যাংক ইউ। আরিফুল্লাহ আগে আমি ডিরেক্ট প্রশ্নগুলো কভার করে দেন, চ্যাট চ্যাট বক্স কভার করবো। হ্যাঁ, আরিফুল্লাহ বলুন। স্যার আসসালামু আলাইকুম স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। স্যার আমার কোশ্চেনটা হলো, স্যার আমি প্রথমে একটা জার্নালে আমার একটা আর্টিকেল প্রকাশ করলাম। তো এখন স্যার ওই জার্নাল ছাড়া আমার এখন ইচ্ছে হলো যে আমি এই জার্নালে প্রকাশ না করে আরেকটু ভালো জার্নালে করতে পারতাম। তখন কি স্যার ওই না আর্টিকেলটাই
মানে ওই জার্নালই হচ্ছে এটা কভার করে দিবে, নাকি আমাকে হচ্ছে পার্শ্ব করতে হবে যে সেটা হলো এখন আমাকে আরো স্যার? প্রসেসটা একটু আমরা বুঝি। কোনো একটা আর্টিকেল অলরেডি অনলাইনে আছে মানে এই আর্টিকেলটা আর নতুন করে পাবলিকেশনে দেওয়া যাবে না, কারণ টার্নিটিন বা যে সফটওয়্যারগুলো আছে সফটওয়্যারগুলো বলবে যে লেখাটা অলরেডি পাবলিশ হয়ে গেছে। উপায় হচ্ছে যেই জার্নালে পাবলিশ হয়েছে সেই জার্নাল থেকে যদি উইথড্র করতে পারেন, মানে যেই যে অনলাইন জায়গায় আছে এটা অনলাইন থেকে যদি আর্টিকেলটা উইথড্র করতে পারেন তাহলেই কেবল নতুন আরেকটা জার্নালে আর্টিকেল সাবমিট করতে পারবেন। ঠিক আছে, আমার কথা বুঝছেন? স্যার আমার বুঝতে পারছি, তার মানে স্যার আমার আগে হচ্ছে আমাকে ডিসাইড করতে হবে যে কোন জার্নালে আমি প্রকাশ করব। না, ব্যাপারটা এরকম না। আর্টিকেল রাইটিং শেষে আমরা আমাদের ক্লাসে একদম দেখাই দিব, আপনি আপনার যে আর্টিকেল লেখার পরে ওই আর্টিকেল রিলেভেন্ট অনেক জার্নাল পাবেন। মিম একটা প্রশ্ন করছেন, যে স্যার আর্টিকেল গুলো ওয়েব অফ সায়েন্সে আছে সেগুলো কি স্কোপাসেও আছে? রাইট, বলা যায় যে স্কোপাস ওয়েব অফ সায়েন্সের তালিকাটা কাছাকাছি। ঠিক আছে, ওকে। একজন বললেন জি, প্রশ্ন করুন। জি, যারা হাত তুলছেন আমি ওনাদেরকে আনমিউট জি করে দিচ্ছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। জি 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 ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল যে আহ, কিছু আর্টিকেল যেমন হচ্ছে যে ফ্রি অ্যাক্সেস পাওয়া যায়, তো ওগুলা তো ইজিলি ডাউনলোড পাওয়া যায়, কিন্তু কিছু আর্টিকেল হচ্ছে ফুল আর্টিকেল হচ্ছে মানে ফ্রি ডাউনলোড পাওয়া যায় না, তাহলে ওগুলো কোন সাইট থেকে হচ্ছে যে লেকচার ডাউনলোড লেকচার করা লেকচার পসিবল? 2, মানে আমাদের আগামী লেকচারটাই দুটো টপিকে, এর মধ্যে একটা টপিক হলো আর্টিকেল অ্যাক্সেস। লেকচার 2 জি, কভার থ্যাংক করব। ইউ ভাইয়া, থ্যাংক ইউ। জি ভাইয়া, থ্যাংক ইউ। ওকে, আরো যারা হাত তুলছেন আমি আনমিউট করেছি। আজহার ভাই হাত তুলেছেন। আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি ভাইয়া আমার কাছে ওয়েব অফ সায়েন্সের অ্যাক্সেস আছে, কিন্তু আমি একটু ভুলে গেছি যে কিভাবে যেন ডাউনলোড করতে হয় পেপারগুলো। না না, পেপারগুলো আমি খুঁজে অ্যাক্সেস পাচ্ছি থাকলে কিন্তু ডাউনলোডটা করতে পারছি না। অ্যাক্সেস থাকলে তো আর্টিকেলের নামের উপর গেলেই তো মানে পেয়ে যাবেন। আপনার কি ইউনিভার্সিটি? পিডিএফ অপশনটা পাচ্ছি না। আপনার তো ইউনিভার্সিটি জি, মেবি, আপনার ইউনিভার্সিটির অ্যাক্সেস আমার ইউনিভার্সিটি তো মেবি ওয়ার্ল্ড 100 এর মধ্যে আছে মেবি, যদি আমি ভুল না করে থাকি। 16 16 16 ওরে আল্লাহ। হ্যাঁ। ওকে, আপনি ওই ইউনিভার্সিটির অ্যাকাউন্ট দিয়ে গেলেই পাবেন, বা এই বিভিন্ন যে ওয়েবসাইট গুলোতে, মানে ধরেন ওয়েব অফ সায়েন্স থেকে যদি নামাতে নাও পারেন আর্টিকেল গুলো যে জার্নালে গেলেই তো অ্যাক্সেস পেয়ে যাবেন। আপনার ইউনিভার্সিটির সাথে তো মেবি মানে চুক্তি আছেই সবার। আমার অ্যাক্সেস আছে কিন্তু আমি জাস্ট মানে ভুলে গেছি আর কি। না না, পাবেন পাবেন পাবেন, আপনি একটু দেখেন বা একটু ইউটিউবে একটা ইয়ে দেখে নিন। ওকে ওকে, ওকে, আচ্ছা। থ্যাংক ইউ। আরো যারা হাত তুলছেন বলুন। হ্যাঁ ভাইয়া, একটা প্রশ্ন হচ্ছে, আসসালামু আলাইকুম। আমার মনে হয় যিনি আগে ভাইয়া বলছেন উনি আগে বলুন, দেন আসলাম ভাই আপনি বলবেন, এরপর। প্রশ্নটা হচ্ছে ভাইয়া ওই যে স্কোপাসের যে অ্যাকাউন্টটা মানে খুলতে হবে বলতেছেন, ইউনিভার্সিটি থেকে থাকতে হবে অনুমোদন অ্যাক্সেস। ইউনিভার্সিটি বলতে কি ইউনিভার্সিটির যে থেকে যে ইমেলটা আমরা পাবো ওই ইমেল দিয়ে না, অ্যাক্সেস ইমেল নিতে হবে ইমেল না, নাকি অন্য ইমেল কিছু? না। বিষয়টা হলো স্কোপাসের সাথে ইউনিভার্সিটির চুক্তি থাকা লাগে, কাইন্ড অফ। কি বলবো, যে ইউনিভার্সিটি যদি মানে ইউনিভার্সিটি স্কোপাসকে একটা অ্যামাউন্ট পে করা লাগে, যদি এটা থাকে তাইলে কেবল আপনি স্কোপাসের মানে ফুল অ্যাক্সেস পাবেন। ঠিক আছে, এটা আসলে ইনস্টিটিউশনাল মেইলের সাথে সম্পর্কিত না, ইউনিভার্সিটির সাথে স্কোপাসের কোলাপ থাকা লাগে আর কি। ঠিক আছে, ভালো ভালো ইউনিভার্সিটি আচ্ছা, তার মানে ভাইয়া আমি তার ইউনিভার্সিটিতে কন্ট্যাক্ট করে ওদের সাথে গিয়ে চুক্তি আছে কিনা জি জি এটা জেনে দেন হচ্ছে access। জি 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 মানে এটা জেনে তারপরে আমি ইমেল দিয়ে লগ ইন করলে হবে? জি জি। যদি আর যদি ওদের লগ ইন করতে নাও পারেন সমস্যা নাই, মানে অ্যাকাউন্ট না থাকলেও সব কাজ চলবে, কাজের মতো করে থাকলে কিছু বাড়তি সুবিধা পাবেন, রিভিউ আর্টিকেলে খেলতে সুবিধা পাবেন বলবো। আচ্ছা, আসলাম ভাই প্রশ্ন করবেন, দেন ডক্টর পঙ্কজ পাল, এরপর জি জি আচ্ছা, আমি একটু অন্য লাইনে প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে একটু জানার জন্য আর ক্লিয়ার হওয়ার জন্য। যে আলোচনাগুলো করছেন ভালো, ঠিক আছে। সেটা হচ্ছে যে বাংলাদেশে ক্যারিয়ারের ক্ষেত্রে এই রিসার্চের কাজটা আসলে বাংলাদেশে আসলে মানে আমি যদি এক কথায় বলে রেখেছি, বাংলাদেশে ওভারঅল এজ এ ক্যারিয়ার, আমি যদি এক কথায় বলি ভাইয়া আপনার কথা। আরেকটা হলো, যেমন আমি সোশ্যাল ওয়ার্কের কাজ করি, এর উপরে রিসার্চ করতে চাই, বা এই ক্ষেত্রে ক্যারিয়ার হিসেবে বাংলাদেশে এটা কতটা? হ্যাঁ হ্যাঁ, আমি এক কথা যদি বলি, এগুলো বাংলাদেশে এজ এ ক্যারিয়ার রিসার্চ ফিল্ডটা এখনো লুব্রিকেটিভ না, মানে এমন না যে রিসার্চ শিখলেই মানে খুব ক্যারিয়ার দাঁড়ায় যাবে। কিন্তু বাংলাদেশে রিসার্চের কাজ জানে এমন মানুষ সত্যিকারে অনেক কম, এটা আমি বলতে পারি। আমি নিজে জানি সেটা বলতেছি না, বললাম যে রিসার্চের কাজ জানে বা মানে খুব ভালো অ্যানালিস্ট, ভালো ম্যানুস্ক্রিপ্ট লিখতে পারে এমন মানুষ খুবই কম। বাংলাদেশের জব ফিল্ডটা আসলে রিসার্চ সেক্টরে খুবই কম, তবে এক্সপার্ট মানুষও আরো কম। ফলে যারা রিসার্চ ফিল্ডে এক্সপার্ট হবেন
আশা করা যায় যে ভালো ভালো এনজিও বা আইএনজিও গুলাতে একটা ভালো পজিশন পাবেন আশা করা যায়। তবে আমি যেটা খেয়াল করছি সেটা হচ্ছে রিসার্চের ইটসেলফ আলাদা ভ্যালু হয় না, কিন্তু যদি আপনার কোনো একটা ভালো ডিগ্রি থাকে, আপনি যদি একটা ভালো ভার্সিটি থেকে বা একটা জায়গা থেকে মাস্টার্স করেছেন, রিসার্চ তখন আপনাকে খুব টানে আর কি, আপনার প্রোফাইলটাকে ভারী করে। হায়ার স্টাডি বা স্কলারশিপের ক্ষেত্রে তো তাই। রিসার্চ ইটসেলফ হয়তো খুব বেশি কিছু আপনাকে করে না, কিন্তু আপনার প্রোফাইলে একটা আর্টিকেল থাকা বা রিসার্চের সফটওয়্যার আপনি জানেন, এটা আপনাকে একটা ভালো একটা ইমপ্রেশন দেয় আর কি, মানে পরোক্ষভাবে এটা খুব কাজে দেয়। তবে অ্যাজ এ ক্যারিয়ার বাংলাদেশে রিসার্চের ফিল্ড খুব বেশি নাই, মানে কিছু ভলেন্টিয়ার অর্গানাইজেশন টুকটাক কাজ করায়, কিন্তু এনজিও আইএনজিও গুলো কিছু পোস্ট আছে, কিন্তু আমি মনে করি অ্যাজ এ ফিল্ড এটা এখনো ওরকম ভাস্ট না আর কি। ঠিক আছে, আচ্ছা প্রশ্ন করবেন পাল এবং ইসরাত জাহান। আর জি ধন্যবাদ। আমাকে কি আর শোনা রিসার্চের যাচ্ছে? উপরে কি মানে স্কলারশিপ থাকে না? জি জি জি, কে বলেছিলেন স্কলারশিপ বা কে? আহ, হ্যাঁ হ্যাঁ, আমি বলছি রিসার্চের উপরে যদি আমি ভালোভাবে কাজটা কন্টিনিউ করি বা আরো শেখার জন্য যত প্রসেস অ্যাপ্লাই করলাম, করার পরে এটাকে নিয়ে যদি আমি হায়ার এডুকেশনের দিকে যেতে চাই, তাহলে বাইরে কি স্কলারশিপ এটাকে পাওয়া যায় কিনা? হ্যাঁ অবশ্যই। আচ্ছা আপনার পরবর্তীতে হয়তো এটার উপরে ক্যারিয়ার এটা তো ডেভেলপ জানারই কথা, এটা তো করা জানারই যাবে। কথা। আপনার যদি একটা কিউ1 জার্নাল, একটা কিউ1 আর্টিকেল যদি আপনার প্রোফাইলে থাকে, একটা সিঙ্গেল কিউ1 আর্টিকেলও তো আপনাকে ফুল ফান্ড এনে দিলেও দিতে পারে, যদিও আরো অন্যান্য ইন্ডিকেটর আছে এখানে। ওকে, আমরা আপনার প্রশ্নটা ক্লোজ করতেছি। ইসরাত জাহান আপনি প্রশ্ন করুন, দেন ডক্টর পঙ্কজ পাল। জি, আমার প্রশ্নটা আসলে ইন্ডেক্স ইমপ্যাক্ট ফ্যাক্টরটা নিয়ে। আমরা যে আর্টিকেল গুলোতে ইমপ্যাক্ট ফ্যাক্টর শো করে, সেটা কি আসলে জার্নালের ইমপ্যাক্ট ফ্যাক্টর, নাকি এই এই আর্টিকেলের আলাদা করে কোনো ইমপ্যাক্ট ফ্যাক্টর আর্টিকেলের তৈরি হয়? আলাদা করে ইমপ্যাক্ট ফ্যাক্টর নাই, আর্টিকেলের হয় সাইটেশন, জার্নালের হয় ইমপ্যাক্ট ফ্যাক্টর। আমার কথা বুঝছেন? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ঠিক আছে, ওকে ডক্টর পঙ্কজ পাল আপনি হাত তুলেছেন, প্রশ্ন করুন। আপনাকে অনেক জি ওয়েট আমার করাই কথা ফেলছি। শোনা যাচ্ছে? জি শোনা যাচ্ছে? হ্যাঁ, আপনাকে অনেক ওয়েট করালাম, হ্যাঁ সরি। আচ্ছা, নাইস, ওকে, থ্যাংক ইউ। খুব ভালো লেগেছে আপনার প্রথম ক্লাসটা। তা আমার হচ্ছে দুইটা প্রশ্ন। সেটা হচ্ছে যে আপনি যেটা বলেছিলেন যে উম, আমাদের যখন আমরা বিভিন্ন আর্টিকেল খুঁজি, বিভিন্ন ভালো মন্দ সব আর্টিকেল আমরা পাই সাধারণত গুগল স্কলার, দেন সাইলি, এই ধরনের গুলোতে, এবং সবসময় ভালো আর্টিকেল গুলো পাই দোয়াজ এবং সায়েন্স ডিরেক্ট এগুলোতে। তো সেই ক্ষেত্রে আমার প্রশ্নটা হচ্ছে, তাহলে আমি আহ, আমি যদি হচ্ছে সরাসরি হচ্ছে দোয়াজ কিংবা সায়েন্স ডিরেক্টে খুঁজি, যেখানে আমার মূলত উদ্দেশ্যটাই হচ্ছে ভালো আর্টিকেল খোঁজা, সেক্ষেত্রে তো আমার গুগল স্কলার কিংবা অন্যগুলোতে আর খোঁজার প্রয়োজন হচ্ছে না। হুম, এটা একটা আমার প্রথম প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে যে ইউনিভার্সিটি স্কোপাসের যে কন্ট্রাক্ট যেটা বললেন, সেই ক্ষেত্রে এটা ইউনিভার্সিটির কোন পার্সনটা হচ্ছে সাধারণত রেসপন্সিবল থাকে ইউজুয়ালি, যার কাছে আমি লাইব্রেরিয়ান, জিজ্ঞেস করলে সে লাইব্রেরি, বলতে পারবে যে হ্যাঁ ইউনিভার্সিটির আমাদের। ই লাইব্রেরি থাকলে ওই লাইব্রেরিয়ানের সাথে কথা বলবেন। এটা হলো পরের প্রশ্নের উত্তর। আর প্রথম প্রশ্ন যেটা করেছেন কি যেন ভাইয়া, আমি somehow প্রথম প্রশ্নটা যেন কি ছিল? প্রথম প্রশ্নটা হচ্ছে যে মানে আমরা যখন সার্চ করবো আর্টিকেল, তাহলে ও ভালো হ্যাঁ হ্যাঁ, শেষ। মন্দর ওকে ওকে ক্ষেত্রে ওকে ওকে যেটা ওকে, বলেন যে আপনি যেটা বলেছেন রাইট রাইট, আপনি যেটা বলেছেন যে আমরা যদি জানি যে সায়েন্স ডিরেক্ট নামক ওয়েবসাইটে সব আর্টিকেল ভালো, দোয়াজ নামক ওয়েবসাইটে সব আর্টিকেল ভালো, তাহলে আমরা আর গুগল স্কলারের মতো জায়গায় দেওয়ার দরকার কি, যেখানে ভালো মন্দের মিক্স আছে? কিন্তু না, গুগল স্কলার যত ভাস্ট, দোয়াজ এবং সায়েন্স ডিরেক্ট অত ভাস্ট না। ঠিক আছে, মানে ধরেন সহজ উদাহরণ দিয়ে বলি, যদি বলি দোয়াজের মধ্যে ধরেন 20টা আর্টিকেল আছে, 20টা আর্টিকেল ভালো। আর গুগল স্কলারে ধরেন 100টা আর্টিকেল আছে, 100টা আর্টিকেলের মধ্যে 40টা ভালো, 25টা মাঝারি, 20টা ফেক, ব্যাপারটা এরকম। মানে দোয়াজ সায়েন্স ডিরেক্ট এদের কালেকশন অনেক তুলনামূলক গুগল স্কলারের তুলনায় ছোট। আমার কথা বুঝছেন? এখন যেমন কিছু কিছু আর্টিকেল বা জার্নাল স্কোপাস ইন্ডেক্স না, কিন্তু বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক জার্নাল, যেমন ধরেন মনে করেন ঢাকা ইউনিভার্সিটির নিজস্ব জার্নাল বা মালয়েশিয়ান কোনো ইউনিভার্সিটি জার্নাল, এরকম ওয়ার্ল্ডের মোটামুটি ভালো সব ইউনিভার্সিটির নিজস্ব জার্নাল থাকে। এই জার্নাল গুলা হয়তো স্কোপাসে নাই, কিন্তু জার্নাল গুলা ভালো। সেই আর্টিকেল গুলো তো আপনি দোয়াজে পাবেন না, সেগুলো পাবেন গুগল স্কলারে। ঠিক আছে, ফলে গুগল স্কলার তো একটা বড় জায়গা। আবার ধরেন আর্টিকেলের সাইটেশন কাউন্ট যেটা, এটা তো অন্য ওয়েবসাইটে দেখা যায় না, গুগল স্কলারে দেখা যায়। আমার কথা বুঝছেন? মানে এখানে যদিও গুগল স্কলারে ভালো খারাপের মিশ্রণ, কিন্তু এখানে আপনি কাজ করতে গেলে দেখবেন গুগল স্কলারের আসলে আরো আরো কাজ আছে। ভাই আমার কথা বুঝছেন? থ্যাংক ইউ, ক্লিয়ার, ওকে, থ্যাংক ইউ। অসংখ্য থ্যাঙ্কস। হাত তুলেছেন যারা, তাদেরকে আনমিউট করা আছে, যদি কারো প্রশ্ন থাকে আমি তাহলে চ্যাট বক্স থেকে জি, প্রশ্ন নেব। আহ, আ-
আসসালামু আলাইকুম ভাইয়া, আমার কথা কি ক্লিয়ারলি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। জি। আমার প্রশ্নটা একদমই মানে সরল প্রশ্ন, সেটি হচ্ছে যে ধরেন যে আমি একটা উম, ইয়ে খুঁজতে যাচ্ছি, যে আর্টিকেল খুঁজতে চাচ্ছি। তো সেক্ষেত্রে আমি প্রথম তাহলে কি করতে পারি? আপনি অনেকগুলো সাইট দেখালেন। হ্যাঁ হ্যাঁ, প্রথমে আমি কি তাহলে গুগল স্কলারে যাব? গুগল স্কলারে গিয়ে আমার লিখে দিব মতে যে মানে আমার ব্যক্তিগত ওপিনিয়ন হচ্ছে যারা নতুন তাদের জন্য ভালো হয় গুগলে খুঁজবে, কিন্তু সাথে বিখ্যাত পাবলিশার গুলার নাম জুড়ে দিয়ে খুঁজবে। এটা আমার সবচেয়ে প্রিয় মেথড, মানে আমি এটাতে বেশি উপকৃত হয়েছি। আমার কথা বুঝছেন? জি যেমন জি জি। যেমন আমি যদি ধরেন তাহলে হেলথ একটু জি। ব্যাকগ্রাউন্ডের হই, তখন আমি করি কি গুগলে সার্চ করি, সাথে বিএমজে, বিএমসি, তারপর স্প্রিঞ্জার, পাবমেড এরকম শব্দগুলো জুড়ে দিই। কারণ গুগলে তো আমি জানি, গুগল করলে আমি জানি যে এটার বেস্ট পাবলিশার কোন। এটা হচ্ছে আমার মতে বিগিনারদের জন্য খুবই ইউজার ফ্রেন্ডলি ওয়ে। কিন্তু যারা কাজ করতে করতে অভ্যস্ত তাদের জন্য আসলে এত কিছু চিন্তা করা লাগে না। মানে অনেক জায়গা থেকেই এগুলো কালেক্ট করা যায়, কিন্তু নতুন নতুন জন্য আমি মনে করি ওই মেথডটা তুলনামূলক বেটার আর কি। ঠিক আছে, তবে একজন একরকম কাজ করবে, এটাই খুব স্বাভাবিক। আচ্ছা, জি, থ্যাংক ইউ আচ্ছা, সো মাচ, থ্যাংক ইউ। জি। আচ্ছা, লিনা রমা একটা ভালো প্রশ্ন করছেন, যে প্রশ্নটা আমি প্রত্যাশা করছিলাম, যে বাংলা আর্টিকেলের জন্য কোনো ওয়েবসাইট আছে? আছে, কিন্তু ওটা স্কোপাস ইন্ডেক্স না, মানে ভালো কোনো ইন্ডেক্সের না, কিন্তু আছে। এটার নাম হচ্ছে বাংলা জল, বাংলাদেশ জার্নাল অনলাইন। এটার পূর্ণ সংক্ষেপে নাম হচ্ছে বাংলা জল। এই বাংলা জল হচ্ছে বাংলাদেশি একটা পাবলিশার, বাংলা জল। হ্যাঁ, এখানে বেশিরভাগ জার্নালে আমি বলতে পারি আসলে অত ভালো না, কিন্তু কিছু জার্নাল আছে ভালো ভালো ইউনিভার্সিটি, মানে ধরেন হয়তো এগ্রিকালচার ইউনিভার্সিটির ভালো জার্নাল আছে এখানে, তারপর আইসিটি এর মেডিকেল ব্যাকগ্রাউন্ডের কিছু ভালো জার্নাল আছে। কিন্তু এই বাংলা জল যে পাবলিশার, এদের আন্ডারে মেবি 178টা বা 166টা জার্নাল আছে এই বাংলা জলের আন্ডারে। এরা ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত না, মানে স্কোপাস বা এরকম স্বীকৃত না। এগুলো বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি কেন্দ্রিক জার্নাল। আমি এগুলো আবার ফেক না, মানে ইউনিভার্সিটি কেন্দ্রিক জার্নাল, নর্মাল জার্নাল বলতে পারি। তো এখানে দেখেন এই যে পিজি, বঙ্গবন্ধু শেখ মুজিব ইউনিভার্সিটি, ওনাদের এই যে জার্নাল আছে এখানে, আনোয়ার খান মডার্ন, তো এখানে কিছু বাংলা জার্নাল পাবেন। ঠিক আছে, এই আর কি। তো এই হলো যেমন এখন একটা কিছু জিনিস বুঝেন। ধরুন দেখেন এই জার্নালে বলা আছে তাদের ইন্ডেক্সিং, কারা কারা তাদেরকে তালিকাভুক্ত করতেছে, বললো যে আমাদেরকে ক্রস রেফ, গুগল স্কলার তালিকাভুক্ত করতেছে। কিন্তু ক্রস রেফ আর গুগল স্কলার তো নিজেই কোনো ভালো ইন্ডেক্স না, এই হলো সমস্যা। আবার দেখেন এই জার্নালটা বাংলাদেশ জার্নাল অফ বায়োইথিক্স, এদের এখানে লেখা আছে এরা দোয়াজের অন্তর্ভুক্ত। দোয়াজ কিন্তু একটা ভালো ইন্ডেক্স। লেখা আছে ওয়েব অফ সায়েন্সের অন্তর্ভুক্ত, এটাও কিন্তু ভালো ইন্ডেক্স। আমি নট শিওর যে তথ্যটা সত্য কিনা, আপনারা একটু চেক করে দেখতে পারেন। মানে এখানে লেখা আছে এই জার্নালটা ওয়েব অফ সায়েন্সের অন্তর্ভুক্ত আর দোয়াজের অন্তর্ভুক্ত। আমি দেখি দোয়াজের অন্তর্ভুক্ত কিনা, নাকি শুধু শুধু লিখে 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 রাখছে। তো এরকম আর কি, যে যত ভালো ইন্ডেক্সে সে তত ভালো। আর বাংলা জার্নালের জন্য এখানে কিছু জার্নালের নাম পেয়ে যাবেন। ঠিক আছে, আমি দেখি এটা দোয়াজের অন্তর্ভুক্ত কিনা। এটা দাবি করতেছে দোয়াজের অন্তর্ভুক্ত, হইতেও পারে না হইতে পারে। দেখছেন, এটা দাবি করছে দোয়াজ অন্তর্ভুক্ত, কেউ দোয়াজের ওয়েবসাইটে হ্যাঁ পাওয়া গেছে। দেখেন, এখন দোয়াজের ওয়েবসাইটে পাওয়া যাওয়ার মানে বিষয়টা আমি বুঝাই, দুনিয়াতে ওয়ার্ল্ড ওয়াইড স্কোপাস এবং ওয়েব জার্নালগুলো টপ টপ ক্লাস। আর দোয়াজ হচ্ছে যেগুলা মাঝারি মধ্যম মান, মানে দোয়াজের ইন্ডেক্স থাকলে অ্যাটলিস্ট আপনি এটাকে তাও একটা ভালো জায়গায় শো করতে পারবেন। যেমন এই জার্নালটা দোয়াজের আওতায় আছে, তার মানে এটা যদিও স্কোপাস ইন্ডেক্স না, তবুও আপনি এটাকে আর্টিকেল পাবলিশ করতে পারবেন, ভালো জায়গায় শো করতে পারবেন। এরকম বাংলাদেশ জার্নাল অনলাইন, এদের 166টা জার্নালের মধ্যে 2-4টা বা 5টা জার্নাল হয়তো দু একটা ভালো ইন্ডেক্সে আছে। ঠিক আছে, আপনারা নিজেরা বুঝে শুনে সাবমিট করতে পারবেন, এই আর কি। ওকে, আহ এই ছিল আজকের আলোচনা। আমি দেখি চ্যাট বক্সে যে প্রশ্নগুলো আসছে, আমি কিছু প্রশ্ন কভার করি, দেন আবার হ্যান্ড রেজ যারা করছেন তাদের কাছে যাবো। আজকে ক্লাসে রেকর্ড দেওয়া হবে, মেইলে পেয়ে যাবেন কালকে সকালের আগে। ড্রাইভ লিঙ্কও দেওয়া হবে, আমি ইউটিউবে দিয়ে দেবো প্রথম 1-2টা লেকচার মতো করে দেবো। এক্সকিউজ মি, আমি কি একটা প্রশ্ন করতে পারি? শিওর শিওর। গুগল স্কলারের যে প্রোফাইল দেওয়া আছে একজন রিসার্চারের, সেখানে লিখছে একটা গ্রাফ দেওয়া আছে, সেই গ্রাফটা কি আসলে? না, গ্রাফটা ইয়ার হচ্ছে ওয়াইজ একটা গ্রাফ? গ্রাফটা হচ্ছে ইয়ার অনুযায়ী তিনি কেমন সাইটেশন পাইছেন সেটা আর কি, পার ইয়ার বাই ইয়ার ওকে, সাইটেশনের গ্রাফ। ঠিক হ্যাঁ আছে, হ্যাঁ হ্যাঁ, দেখলেই বুঝবেন। থ্যাংক ইউ। আচ্ছা, থ্যাংক একজন ইউ। বলল যে অনেক জার্নালে দেখা যায় ইমপ্যাক্ট ফ্যাক্টর 7 কিন্তু স্কোপাস ওয়েব অফ সায়েন্সে নাই। এগুলাই তো ভুয়া ভুয়া জার্নাল। ঠিক আছে, যিনি প্রশ্ন করছেন চ্যাট চ্যাট বক্সে। আচ্ছা, একজন বলেন যে কোনো আর্টিকেল যদি লিখতে পারি আপনারা কি পাবলিশ করতে হেল্প করবেন?
100% হেল্প করা হবে, এটা নিয়ে কোনো সংকোচ বা সন্দেহ নাই। বাংলা আর্টিকেলের জন্য যেটা বললাম, বাংলা যে ওয়েবসাইট আছে, তারপর বাংলা বিশ্ব জার্নাল আছে, থিসিস গুলা পাবেন, যেমন ঢাকা ইউনিভার্সিটির ওয়েবসাইটে দেখবেন ঢাকা ইউনিভার্সিটি থিসিস গুলা আছে, এরকম খুঁজতে হবে বাংলা আর্টিকেলের জন্য। আর যখন প্রশ্ন করছেন কান্ট্রি বেজ আর্টিকেল, বাংলাদেশের ভালো গবেষণার আর্টিকেল গুলা কোথায় পাবো? বাংলাদেশের ভালো গবেষণা বলতে আসলে কি বোঝাচ্ছেন যেটা ক্লিয়ার না। যে আর্টিকেলটার ইম্প্যাক্ট ফ্যাক্টর, সরি, সাইটেশন ভালো, আরো আনুষঙ্গিক বিষয়গুলো ভালো, সেগুলাই তো ভালো। যে আর্টিকেল গুলো ওয়েব সায়েন্স আছে সেগুলো কি স্কোপ আছে? রাইট, সেগুলো স্কোপ আছেও বেশিরভাগ গুলাই আছে, ঠিক আছে। আহ কিন্তু বলে আমার ব্যাকগ্রাউন্ড টেক্সটাইল, আমি কি উপকৃত হবো? অবশ্যই উপকৃত হবে, মিলবে। ওকে, চ্যাট বক্সে আর কোনো প্রশ্ন আমি পাচ্ছি না। চ্যাট বক্সের কোশ্চেন গুলো আমি কভার করার চেষ্টা করছি। আচ্ছা, ওকে ওকে। আচ্ছা, আর কারো প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ করেন, তাহলে আমরা আস্তে আস্তে ক্লাসটা শেষ করে দেই। মেহেদি আপনি হাত তুলছেন, জান্নাতুল মা আপনি হাত তুলছেন, প্রশ্ন করুন। হ্যালো। জি জি আপু, প্রশ্ন করুন। জি মোর্শেদ ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ, ক্লাসটা খুব ভালো লেগেছে। তো আমার ছোট্ট একটা প্রশ্ন ছিল, যেহেতু আমি বিগিনার, একটু আমি রিপিট করছি বিষয়টা আপনি যা বলেছেন। সো একটা শর্টকাট হচ্ছে যে আমি টপিকটা লিখবো আর পাবলিশারের নাম লিখে গুগল স্কলারে সার্চ করব, তাই তো? আর পাবলিশারের নামটা পাওয়ার জন্য কি আমি সাবজেক্ট বেস স্কোপাসে যে আমি চেক করতে পারি? স্কোপ আছে না, এটা আপনি জাস্ট গুগলে লিখবেন। ধরেন আপনার সাবজেক্ট হচ্ছে, গুগলেই লিখবো। মনে করেন হিস্ট্রি, তাহলে লিঙ্গুইস্টিক। আপনি হিস্ট্রি বেস্ট পাবলিশার না লিখে বরং আপনি ব্রড এরিয়া লিখবেন। ধরেন কলা অনুষদের, মানে আর্টস ব্যাকগ্রাউন্ড, এরকম আমরা একদম সাবজেক্ট ভিত্তিক পাবলিশার না খুঁজে ডিসিপ্লিন ভিত্তিক খুঁজলে ভালো। যে জি, সোশ্যাল সায়েন্স বেস্ট পাবলিশার ডিসিপ্লিন ভিত্তিক। লিস্ট পাবেন অনলাইনে, এরপর পাবলিশারের নাম ধরে আচ্ছা খুঁজলে বেটার। আর যে যে ব্যাকগ্রাউন্ডের আছেন, আচ্ছা। এলসবিআর স্পিনজার তো সবার, মানে এলসবিআর স্পিনজার, টেলর ফ্রান্সিস, উইলি, এগুলো মোটামুটি সাবজেক্ট, ফলে এগুলো লিখে সার্চ করবি না। আমি কোনো একটা আর্টিকেল নিয়ে কাজ করলে সবার আগেই তার সাথে এলসবিআর লাগাইয়া সার্চ করি, ঠিক আছে, এরকম। আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। একজন প্রশ্ন করছেন থিসিস এবং আর্টিকেলের মধ্যে পার্থক্য কি? খুবই সুন্দর প্রশ্ন করছেন, এগুলো সামনেও আসতো। থিসিসটা হচ্ছে কাইন্ড অফ একাডেমিক ডিগ্রি ফুলফিলমেন্টের জন্য আমরা করি, এটা বড় জিনিস আর কি। আর আর্টিকেলটা হচ্ছে যেটা আমরা জার্নালে পাবলিশ করি ছোট আকারে। তো থিসিস থেকেও আর্টিকেল হয়, ইন্ডিভিজুয়ালি থিসিস ছাড়া এমনিও আর্টিকেল হয়। থিসিস হচ্ছে বলা যায় আর্টিকেলের অনেক বড় একটা ভার্সন। থিসিস কোনো জার্নালে আমরা পাবলিশ করি না, থিসিস পাবলিশ করে ইউনিভার্সিটি গুলো তাদের ওয়েবসাইটে, কিন্তু আমরা পাবলিশ করি আর্টিকেল। এটা নিয়ে সামনে আরো অনেক আলোচনা পাবেন থিসিস নিয়ে। একজন বললেন, হ্যাঁ এটা ক্লিয়ার করলাম চ্যাট বক্স থেকে যে প্রশ্নটা। জি, হাত তুলছেন যিনি, আমি তো আনমিউট করে দিছি, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হ্যাঁ ভাই, আমার একটা প্রশ্ন হচ্ছে যে, হ্যালো, জান্নাতুল মা উনি আগে বলুক, উনি যেহেতু আগেই বলেছে। আসসালামু আলাইকুম ভাইয়া। আমার কোশ্চেনটা হচ্ছে, আমি একদমই বিগিনার। আমি আপনাদের আজকের ক্লাসের ম্যাক্সিমাম ওয়ার্ড গুলোর সাথে পরিচিত না, আমাকে ক্লাসগুলো আবার দেখতে হবে। তো আমরা যারা একদমই নতুন, আমরা টপিক চুজ করব যে যার যার ব্যাকগ্রাউন্ডের সাথে। সো এই টপিকের ক্ষেত্রে কি কোনো হেল্প পাওয়া যাবে, যে যেই এই অবশ্যই টপিক অবশ্যই গুলা অবশ্যই অবশ্যই। হ্যাঁ অবশ্যই, আমি বলি, জান্নাতুল মা আমার প্রশ্ন এটা, ফারহানা জান্নাত আপনিও প্রশ্ন করছেন। অবশ্যই আজকে ক্লাস শেষে সবার আগে আপনারা যেটা করবেন, আমাদের কোর্স আউটলাইনটা দেখবেন। আমাদের কিন্তু রিসার্চ টপিক নিয়ে একটা পূর্ণাঙ্গ ক্লাস আছে, লেকচার নাম্বার 7। ধরে ধরে দেখানো হবে যে প্রত্যেকটা ব্যাকগ্রাউন্ডে আমরা টপিকটা কিভাবে চুজ করি বা টাইটেলটা কিভাবে চুজ করি। আমার কথা কথা বুঝছেন? মানে আজকে প্রথম ক্লাস তো হলে আপনাদের প্রশ্নগুলো ওভারঅল আসতেছে, কিন্তু পার্টিকুলার ওই বিষয়টা নিয়ে আমাদের ক্লাস আছে। একটা প্রশ্ন ধন্যবাদ। করছেন সুমাইয়া সেতু, যে আন্ডার গ্রেডে স্কলারশিপের জন্য আমাদের কোর্সটা কি হেল্পফুল হবে? আমাদের কোর্স আসলে স্কলারশিপের জন্য হেল্পফুল হবে না, বরং কোর্স করে যদি কিছু সফটওয়্যার শেখা যায়, টুলস শেখা যায়, সেগুলো সিভি কে সমৃদ্ধ করবে, এই আর কি, বা আর্টিকেল করা যায়। নোবেলা বলছেন আর্টিকেল লেখার অনেকগুলো কৌশল আছে, সেই কৌশল, আর্টিকেল লেখা যেমন কৌশল আছে, আর্টিকেল গুলো পড়ার এবং পড়ার কৌশল আছে, রাইট, আর্টিকেল পড়ারও কিন্তু কৌশল আছে। আমরা আগামী 2-3টা ক্লাসের মধ্যে এগুলা খুবই পাবেন। আর্টিকেল পড়ার খুব কৌশল আছে, টুলস আছে, আমরা দেখিয়ে দেবো, ঠিক আছে। যিনি প্রশ্ন করেছেন, ফার্মাসি ব্যাকগ্রাউন্ডে ল্যাব সাপোর্ট ছাড়া কি আর্টিকেল পাবলিশ করা যায়? আর্টিকেলের নানান টাইপ আছে, এর মধ্যে শুধু একটা টাইপ ছাড়া সবগুলা টাইপের আর্টিকেলই ল্যাব সাপোর্ট ছাড়া পড়া যাবে, ঠিক আছে। ওকে, হ্যাঁ, যিনি একটা প্রশ্ন ছোট্ট করতে প্রশ্ন চাইছেন, ছিল। জি প্রশ্ন করতে চাইছেন যিনি, এর আগে উনি প্রশ্ন করেন, যে মেহেদি আল মাহমুদ। ভাই, আমার প্রশ্নটা হলো যে, আমি যখন আর্টিকেল সার্চ
করব তখন কি কান্ট্রি বা লোকেশন মনে করেন শুধু বাংলাদেশ বা শুধু ঢাকা এরকম সিলেক্ট করে সার্চ করার কোনো ওয়ে আছে? এরকম সার্চ করা ওয়ে আছে, যেমন শাইলিট ওয়েবসাইটে কান্ট্রিকে কাস্টমাইজ করা যায়, কিন্তু আমরা কিওয়ার্ডের সাথে ওই শহরের নাম বা দেশের নাম দিয়ে দিলেই ওই দেশের আর্টিকেল গুলো আসবে। কিন্তু আসলে রিসার্চ আর্টিকেলে এটা আমাদের খুব বেশি এরকম প্রয়োজন হয় না। দিনা প্রশ্ন করছেন যে থিসিস কিভাবে দেখতে হয় লিখতে হয় দেখাবেন, অবশ্যই থিসিসের প্রত্যেকটা এলিমেন্ট নিয়ে ক্লাস আছে এবং আমাদের ক্লাসগুলো থিসিস এবং আর্টিকেল দুইটাকেই আমরা কভার করব, ঠিক আছে? ওকে, একটা জিনিস গুরুত্বপূর্ণ বলি, যারা ব্যাচের ফেসবুক চ্যাট গ্রুপে নাই দ্রুত কিন্তু অ্যাড হয়ে নেবেন, ঠিক আছে? ওকে, আমি চেষ্টা করছি। প্রথম ক্লাস যেহেতু অনেকেরই প্রশ্ন বেশি প্রশ্ন আছে, অন্যরা যারা প্রশ্ন করেননি সংকোচ না করে প্রশ্ন করবেন। আকরাম হোসেন হাত তুলেছেন, সজীব আপনি হাত তুলেছেন, প্রশ্ন করুন। জি, হাবিবুর রহমান হাত তুলেছেন। আসসালামু আলাইকুম জি, ওয়ালাইকুম সালাম। ভাইয়া, আমাদের হচ্ছে একাডেমিক পারপাজে হচ্ছে রিসার্চ করা ছিল আর কি, গ্রুপে 5-6 জন মেম্বার ছিল। এখন ওইটা কি আমরা হচ্ছে পাবলিশ করতে পারবো কিনা? ওই আর্টিকেলটা যদি অ্যাকুরেট রিসার্চের নিয়ম কানুনে লেখা হয়ে থাকে, আপনি ক্লাসগুলো করতে করতে বুঝবেন। আপনি ইন্ট্রোডাকশনের ক্লাস করলে বুঝবেন যে আপনার ইন্ট্রোডাকশনটা ঠিক ছিল কিনা, লিটারেচার রিভিউর ক্লাস করলে বুঝবেন ওই পার্টটা ঠিক ছিল কিনা। ওটা যদি অ্যাকুরেটলি করা হয়ে থাকে তাহলে আর্টিকেল আকারে নিয়ে জার্নালে সাবমিট করতে পারবেন, আমরাও হেল্প করবো। ঠিক ঠিক আছে। আচ্ছা, একটা প্রশ্ন একজনে অলরেডি ঠিক দুবার আছে করেছেন চ্যাট বক্সে, থ্যাংক যে ইউ সো মাচ। একজন প্রশ্ন করছেন এইচ ইনডেক্স কত হলে আমরা একজন গবেষককে ভালো বলতে পারি। এটা কোনো বলা, এটা কোনো নির্ণয় করার কোনো আলাদা সূত্র নাই, ঠিক আছে? এইচ ইনডেক্স 5 হইতে পারে, 5 হইতে পারে। হেল্প করবে। হ্যাঁ, প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া, কোন প্রশ্ন না, মেনলি হচ্ছে যে আমরা তো চ্যাট গ্রুপে অ্যাড আছি, তো আমাকে বলেছিলেন যে হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড করে দিবে, এটা মানে কমেন্ট না করতে পারে বা কিভাবে সুবিধা হবে, আমি প্রশ্ন করতে পারি কিনা এই জন্য। কথা ক্লিয়ার বোঝা যায় না। হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হবে যেন আপনারা নিজেরা চ্যাট করতে পারেন, আর ফেসবুক চ্যাট গ্রুপটা থাকবে নোটিশের জন্য। জি ঠিক আছে। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলে খুলে দেবো, সমস্যা নেই। হাত তুলেছেন সুস্মিতা রয়, কোনো প্রশ্ন? একজন প্রশ্ন করছেন রিসার্চার আর সায়েন্টিস্টের মধ্যে ডিফারেন্স কি? গুগল করেন, অনেক লম্বা আলাপ। আসসালামু আলাইকুম হ্যাঁ, বলুন তুমি। ভাই, একটা প্রশ্ন ছিল। হ্যালো, বলুন বলুন, প্রশ্ন করবেন বলেই তো হ্যান্ড রেজ করেছেন, বলুন। জি জি জি, মানে একটা বিষয় শুধু জানবার ছিল যে ফিশারি সায়েন্স জার্নালটি কেমন, এবং এই কোনটা? জার্নালে যদি কোনো পেপার পাবলিশ কোন হয়, কোন জার্নাল? কোন ফিশারি জার্নাল? সায়েন্স, জার্নালের নামটা কি? ফিশারি সায়েন্স। জার্নালের নামটা চ্যাট বক্সে লিখুন। আমার কথা হলো পার্টিকুলার কোনো জার্নাল ভালো খারাপ সেই জায়গায় আমাদের যাওয়ার দরকার না। আমরা তো জানি ভালো জার্নাল খোঁজার টেকনিকটা তো আমরা জানি। স্কোপাসের ওয়েবসাইটে গিয়ে না সার্চ না, করব। এটা না খোঁজার জন্য আমরা জাস্ট এটার একটু মানে এটা কি ধরনের জার্নাল বা এটার আন্তর্জাতিক মানের কি ধরনের, শুধু না একটু না, আমার প্রাথমিক কথা পর্যায়ে একটু হাবিবুর ভাই জানার জন্য আপনি বলতে বোঝেন চাচ্ছি। নাই, আপনি এটা বোঝেন না। জি আমার জি, হতে পারে। এখানে প্রশ্ন জি জি। করলে 100 জন 200 জার্নালের নাম বলতে পারবে। আপনি নিজেই তো চেক আচ্ছা করতে আচ্ছা। পারবেন যে এই জার্নালটার মান কেমন। ক্লাসে যেগুলা দেখাই দিছি নিজে চেক করতে পারবেন না? হ্যাঁ, পারা যাবে। জি জি জি, দুনিয়াতে অবশ্যই। 45,000 জার্নাল, আমি কি সব জার্নাল জানি যে কোন জার্নাল ভালো কোন জার্নাল কম ভালো? না না না, তা তো না। এই 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 হলো আর কি বিষয়। আচ্ছা, ইমরান হাসান প্রশ্ন আচ্ছা, করছে ঠিক আছে। রিসার্চার এবং সায়েন্টিস্টের কাজের মধ্যে পার্থক্য কি? এটা আমার মনে হয় খুব ভারী প্রশ্ন। আমার কাছে মনে হয় সব সায়েন্টিস্টরাই রিসার্চার, সব রিসার্চাররা আসলে সায়েন্টিস্ট না, ঠিক আছে? আচ্ছা, বলুন যে আর কারো প্রশ্ন? সুস্মিতা আপনি হাত তুলেছেন, কোনো প্রশ্ন কি ছিল? আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলুন বলুন। থিসিস যদি ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবলিশ করা হয়ে যায়, সেটা দিয়ে কি আর্টিকেল করা সম্ভব? থিসিস যদি অলরেডি ইউনিভার্সিটি ওয়েবসাইটে চলে যায় তাহলে সেটা আর্টিকেল আকারে পাবলিশ করতে কিন্তু অনেক পেস আছে। জার্নালকে অবহিত করতে হবে কভার লেটারে, এটা অলরেডি ইউনিভার্সিটি ওয়েবসাইটে পাবলিশ আছে, ঠিক আছে? তো তার মানে সম্ভব। সম্ভব, হ্যাঁ। তো সবাইকে অনেক থ্যাঙ্কস। অনেক প্রশ্ন, অনেকে তো প্রশ্ন করতে পারেন নাই, প্রথম ক্লাস বেশি প্রশ্ন ছিল, বা অনেকেই হয়তো মন মতো প্রশ্ন করতে পারেন নাই। কিন্তু দেখেন একটা লম্বা জার্নি, 32টা ক্লাস, দু একটা ক্লাস হয়তো ডাবল ডাবল হবে, কিন্তু প্রায় মানে অন্তত 25-26 দিন আপনাদের সাথে আমার ক্লাস হবে, 32টা ক্লাস। প্রশ্ন করার অনেক সুযোগ পাবেন। বেসিক স্ট্যাটিস্টিক খুব ভালো করে এই ব্যাচে শেখানো হবে, এবং এটাই এই ব্যাচের একটা ভালো দিক। এই ব্যাচে আমরা স্ট্যাটিস্টিকটা একটু ভালো করে অন্তর্ভুক্ত করবো, ঠিক আছে? সব মিলে একটা ভালো ব্যাচ হবে, কারণ আমরা আগামী সেপ্টেম্বরের আগে আর ব্যাচ নাই। আমরা সর্বোচ্চ ইফোর্টটুকুই আমাদের ব্যাচে দেওয়ার
চেষ্টা করি। ফলে আপনাদের ফ্রেন্ড সার্কেলকে যুক্ত হতে গেলে অ্যাট দি এন্ড আই হোপ বেনিফিটেড হবে। ঠিক আছে, আজকে যেটুকু থাকলো, সবাই অনেক অনেক ভালো থাকেন। কি কোশ্চেন আনসারে অনেকে প্রশ্ন করছেন, আন্ডার গ্রেডে রিপিট এগুলো সবগুলোর উত্তর দেওয়া হয়েছে। পাবমেড তো ফ্রি, প্রশ্ন করছিলেন। খায়রুজ্জামান একটা প্রশ্ন করেছে চ্যাট বক্সে আমাকে নোট দিয়ে। ওকে, আজকে যেটুকু থাকলো, আমি ক্লাসের ভিডিও দিয়ে দেবো অ্যাজ সুন অ্যাজ পসিবল, লেকচার শিট গুলো দিয়ে দেবো। আর গুগল হচ্ছে সবচেয়ে বড় টিচার, যে কোনো বিষয় আমরা বুঝি না গুগলে সার্চ করলে হবে। ইমপ্যাক্ট ফ্যাক্টর কি বুঝেন না, গুগলে সার্চ করতে পারেন, মানে সবকিছুই গুগলে অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, সবাই অনেক অনেক ভালো থাকুন। আগামী পরের শিডিউলে আমাদের ক্লাস হবে সোমবারে। আমরা খারাপ জার্নাল, আজকে তো ভালো জার্নাল ছিলাম, আগামী ক্লাস আমরা খারাপ জার্নাল এবং আর্টিকেল অ্যাক্সেসের সব নিয়ম কানুন দেখবো। ঠিক আছে, আল্লাহ হাফিজ, থ্যাংক ইউ।